আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। সো অনেক দূর চলে আসছি, আরো অনেক দূর যাইতে হবে যদিও, কিন্তু এটাই অনেক দূর তোমাদের এই সময়ের জন্য। আজকে যেটা দেখা লাগবে, গতদিন যেখানে ড্রপ অফ করছিলাম আচ্ছাদন ফল, শিল্ডিং ইফেক্ট। তো শিল্ডিং ইফেক্ট তো তোমরা ওই অধ্যায়ও পড়ছিলা, তাই না, গুণগত রসায়নে। কিন্তু এখানে আরেকটু গভীরে যাব, আরেকটু ছোট্ট একটা নতুন আইডিয়া দিব। ওইটা জানার ফলে এটা জানা যাবে ল্যান্থানাইডের অ্যাক্টিনেট সংকোচনের ব্যাপারটা, আর তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি। মেইনলি আমাদের আজকে সময় যাবে হচ্ছে এটা নিয়ে তেমন ইম্পর্টেন্ট না আর কি এই চ্যাপ্টারের জন্য, বাট তারপরে একটু কথা বলতে হয় তাই বলবো আর কি, না বললে কেমন হয়। চলো, সো আচ্ছাদন ফল, এটাকে যেন ইংরেজিতে কি বলে, কি যেন নাম ছিল? শিল্ডিং ইফেক্ট। এর আরো একটা বাংলা নাম ছিল, হ্যাঁ, আবরণী প্রভাব। আচ্ছা, সো নামগুলো সবই জুৎসই। জুৎসই মানে বোঝো তো, ইট ফুলফিলস দ্য পারপাস, যে মিনিংটা বুঝাইতে চায় সেটা বোঝানো যায়। এটার ইংরেজিতে আরো একটা নাম ছিল, নামটা কি মনে আছে কারো? ইয়েস, এটার আরেকটা নাম হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিন শব্দটা থেকে স্ক্রিনিং আসছে আর কি, স্ক্রিনিং ইফেক্ট। সো স্ক্রিন মানে কি? পর্দা। তো ঘটনাটা হয় কি, আমাদের যে নিউক্লিয়াসটা, আমার কথা কি লাউডলি শোনা যাচ্ছে তো? ঠিক আছে সব নাকি? ওকে, সো আমাদের কি হয় ঘটনাটা, এটা ধরো আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে ঘিরে ধরে রাখে কে? শক্তি স্তরগুলো, শক্তি স্তরের ইলেকট্রনগুলো এরকম বিভিন্ন শক্তি স্তরে থাকে। সো এখন ধরো ইলেকট্রন আমরা প্রথম শক্তি স্তরে জানি দুইটা থাকে। দুইটা ইলেকট্রন কি এরকম গুটি সুটি মেরে থাকে, এরকম গুটি গুটি দুইটা ইলেকট্রন? না, ইলেকট্রন তো আসলে ক্লাউড, মেঘের মতো পুরো জায়গাটাকে আবরণ দিয়ে রাখে। তো যাই হোক, ধরলাম এবার এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কথা চিন্তা করো। ধরো দ্বিতীয় শক্তি স্তরে এই ইলেকট্রনগুলো আছে। এখন এই ইলেকট্রনগুলো কি চায়? ওরা চায় নিউক্লিয়াসের কাছে আসতে, তাই না? এখন নিউক্লিয়াসের দিকে তাদেরকে টান দেয়, নিউক্লিয়াস তাদেরকে টান দেয় ভিতরের দিকে। ওকে, এই ইলেকট্রনগুলোকেও ভিতরের দিকে টানতেছে, এইটাকেও ভিতরের দিকে টানতেছে, বুঝলাম। কিন্তু দুর্ঘটনা ঘটায় কে বলেন তো? এই যে দুইটা ইলেকট্রন, তারা করে কি, এদেরকে বাইরের দিকে পুশ করে, এদেরকে বাইরের দিকে পুশ করে, তাই না? সো এই যে পিঙ্ক কালারের যে অ্যারোগুলো দিছি আউটওয়ার্ড, এটাকে আমরা কি বলি? শিল্ডিং ইফেক্ট বলি। এটার কারণে কি হয় বলতো? এই সেকেন্ড শেল যেখানে থাকার কথা সেখানে কি থাকে, নাকি তার চেয়ে একটু ভিতরে ঢুকে যায়, নাকি বাইরে চলে আসে, কি হয়? একটু বাইরের দিকে চলে আসে। অর্থাৎ অ্যাটমিক ইফেক্টিভ রেডিয়াস, যেটা মানে কার্যকরভাবে বাস্তবে আমরা যে রেডিয়াসটা পাই সেটা কি পাই? হিসাবকৃত রেডিয়াসের চেয়ে বড় পাই। এটাকে আমরা শিল্ডিং ইফেক্ট বলছিলাম। ভেরি গুড। এখন শিল্ডিং ইফেক্ট নিয়ে আরেকটু গভীরে চিন্তা করা লাগবে। সেটা হচ্ছে, আমার প্রশ্ন হলো, কোন সাবশেলের শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি? কোন উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি? তোমরা জানো সাবশেল আমরা কোনগুলো নিয়ে কথা বলি? এস, পি, ডি আর হচ্ছে এফ। এই চারটা উপশক্তি স্তরের মধ্যে কোনটার শিল্ডিং সবচেয়ে বেশি? শিল্ডিং মানে বুঝছো তো, কোনটার বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, যে সে তার বাইরের শক্তি স্তরকে ঠেলে বেশি বাইরের দিকে পাঠাবে? বলো, কি মনে হয়? জাস্ট যা বোঝো সেই অনুযায়ী বলো। ডি নাকি এফ, কোনটা? এফ। আচ্ছা, একজন ভালো একটা যুক্তিও বলছে, কিন্তু কে জানি একটা যুক্তি বলছে। কে বলছো যে এফ এর ইলেকট্রন সংখ্যা? হ্যাঁ, কে বললো এটা? মোহসেন। ওকে, ঠিক আছে। তোমরা একটু নাম টাম জিগাইলে বইলো, আমাদের ব্রাভো ব্যাচ ফর্ম করার জন্য নাম দরকার, যে কে কে চিন্তা করতেছে। হ্যাঁ, ওকে। সো এখন আসলে তোমাদের সবার হৃদয়ে ভেঙে দিচ্ছি আমি। শিল্ডিং ইফেক্ট আসলে এস এর সবচেয়ে বেশি, তারপরে পি এর, তারপরে ডি এর, লাস্টে হচ্ছে এফ এর। তো এটার কারণটা কি? এটার কারণ আসলে তোমাদের বয়সে ব্যাখ্যা করাটা খুব জটিল, বাট আমি একটু বাচ্চা লেভেলে আইনাই তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? আমাকে একটা কথা বলো তো, এইটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে সবচেয়ে সুন্দর করে চতুর্দিক থেকে ঘিরে ধরে কে জানেন? এস উপশক্তি স্তর। এ সবচেয়ে সুন্দর করে চতুর্দিক থেকে ঘিরে ধরে রাখে। সো আমার মনে হয় বলা লাগতেছে না, একটু আইডিয়া পেয়ে গেছো যে এস উপশক্তি স্তর কোন এক জায়গায় আছে। তার মানে এখানে দুইটা ইলেকট্রন তো থাকে, আমরা জানি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা থাকে। সেই দুইটা ইলেকট্রনের যে ইলেকট্রন ক্লাউড, যে ইলেকট্রনের মেঘ,
সেই মেঘটা না নিউক্লিয়াসকে এত সুন্দর করে পরিবেষ্টন করে রাখে, ঘিরে ধরে রাখে, ওইটার কোনো চিপা চাপাই তুমি পাবা না যে এই চিপা দিয়ে ঢুকে যায় আমি একটু নিউক্লিয়াসের কাছে যাবো, এটা সম্ভব না। কিন্তু এবার তুমি একটু চিন্তা করো, এই একই শক্তি স্তরে যদি পি সাবশেলের কথা বলি, আমি ধরো এটা আমি পি সাবশেল করলাম আর কি, এই যে এই সাইজ আনার জন্য আমি জাস্ট এটাকে নিয়ে আসছি, আর কিছু না, এই রেডিয়াসটুকু আমার দরকার। সো পি সাবশেলের চেহারাটা কেমন, দাঁড়াও, পি সাবশেলের চেহারাটা কেমন, সেটা হচ্ছে ডাম্বেলের মতো। আমরা ডাম্বেল না বলে এখন থেকে বলবো হচ্ছে ডাবল ডাম্বেল। হ্যাঁ, বোথ সাইডে লোব আছে তো। সো এই ধরো একটা পি সাবশেল, ওই একই সাইজের, তার মানে একই শক্তি স্তরের কথা বলতেছি কিন্তু, ঠিক আছে। দাঁড়াও একটু আইকা নেই, এরকম ডাবল ডাম্বেল শেপ থাকলো, তারপরে এই যে বস্তুটা এইখানে থাকলো, এই দুইটা দিলেই হয়েছে, বুঝছো। সো ব্যাপারটা হচ্ছে কি, ঘটনাটা খেয়াল করো, এইটা যদি পি সাবশেল হয়, এর না অনেকগুলা সুন্দর সুন্দর নোডাল প্লেন ছিল, এগুলো কি মনে পড়ে তোমাদের? এই চিপায় কোনো ইলেকট্রন ছিল না, এই জায়গা বরাবর, এই পাশেও ইলেকট্রন ছিল না, এইখানেও ইলেকট্রন ছিল না, এইখানেও ইলেকট্রন ছিল না। সো বেসিক্যালি আমরা যে কাজটা করছিলাম, এই বরাবর যে তলটা কল্পনা করা যায় তাকে বলছিলাম একটা নোডাল তল, এইখানে বলছিলাম আর একটা নোডাল তল, ঠিক আছে না আমার কথা? সো এই নোডাল তল বরাবর যেহেতু ইলেকট্রন নাই, তুমি এবার একটু আমার মতো করে চিন্তা করো, মানে এটা আসলে রিগোরাস চিন্তা না, এইভাবে হওয়া উচিত না, বাট আমি তোমাদের বয়সে বুঝাচ্ছি আর কি। ইউজুয়ালি ইলেকট্রন পরবর্তী শেল ধরো থাকার কথা এইভাবে, এইভাবেও আর একটু দূরেই থাকার কথা, বুঝলাম, এই যে আর একটু দূরেই না হয় থাকার কথা, কিন্তু তোমরা কি টের পাচ্ছ, ধরো পরবর্তী শেল হচ্ছে এই জায়গায় এরকম, তোমরা কি টের পাচ্ছ যে নিউক্লিয়াস যখন আকর্ষণ করবে তখন আসলে কিছু পয়েন্ট যদি আমি লিখি এ বি সি ডি, এই পয়েন্টগুলো বরাবর এই ইলেকট্রন মেঘটা না ভিতরে ঢুকতে পারবে না, ধারে কাছে আসতে পারবে না, বিকর্ষণ হবে। কিন্তু তোমরা কি টের পাইতেছো, ধরো আমি পি কিউ আর এস পয়েন্ট যদি নাম দিই, এই ডিরেকশন বরাবর ঢুকতে পারবে। তোমরা বোঝো না, ইলেকট্রন ঢুকে নিউক্লিয়াসের কাছে চলে যাবে তা বলতেছি না, মানে ইউ হ্যাভ গট স্কোপ, একটু কাছে, হ্যাঁ, বিকর্ষণ করার মতো, ঠেলা দিয়ে দূরে পাঠায় দেওয়ার মতো কেউ নাই। এই যে অনেকটা ব্যাপারটা এইরকম একটু কল্পনা করা যাচ্ছে, একটু দেখো তো। হ্যাঁ, সো মানে জিনিসটা হাস্যকর, ট্রাস্ট মি, জিনিসটা হাস্যকর, বাট এবার একটু, হ্যাঁ, পি সাবশেল তো এরকমই, এই যে আরেকটা আছে তো তোমার দিকে আছে, আরেকটা পি সাবশেলের লোব একটা এদিকে, আর একটা বোর্ডের ভিতরের দিকে, 3D আমি দেখাইতে পারতেছি না, বাট ওই মাথা বরাবর, এই মাথা লোবগুলা যেখানে, লোব বরাবর ইলেকট্রন দূরেই থাকবে, বাট বাকি চিপা দিয়ে কিন্তু ইলেকট্রন কাছে আসতে পারবে। সো যার ফলে একটা শক্তি স্তরের যে অ্যাভারেজ রেডিয়াস যত দূরে থাকার কথা অত দূরে তুমি ধরতে পারবে না, ধরতে হবে যে আরো কাছে আছে। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই, বুঝছো কি? কেউ বোঝে না? মানে ঘটনা হচ্ছে, ধরো এই পিকিউআরএস বাদ দিই, এটা দিয়ে বোঝো নাই, এটা নতুন ভাবে বলি। ওকে, সো বাইরের একটা শেল তোমার এইখানে থাকার কথা, এই জায়গা দিয়ে ধরো ঘোরার কথা ইলেকট্রন, ঠিক আছে, কিন্তু ওই ইলেকট্রনটা মজা করে দেখবা ও করতে পারবে কি জানো, এই এই যে দেখেন, এই যে ব্যাপারটা, ও যেখানে রিপালশন পাচ্ছে ওখানে দূরেই থাকতেছে, কিন্তু এই বরাবর তো রিপালশন পাচ্ছে না, তো ওই বরাবর না নিউক্লিয়াসের অনেক কাছে আসতে পারবে। তোমরা কি বুঝছো আমার কথা? এমন কি আসলেই হয়? আসলে কি হয় সেটা বলার মতো না বলে তো প্রথমে আমি স্বীকার করে নিলাম এটা বলা যাবে না, বাট এইভাবে তুমি ভাবো, আসলটা বুঝতে গেলে একটু নিজে রিসার্চ করো, গুগল সার্চ করো, দেখবা যে আসলটা ভাই তোমারে বোঝানোর মতো না আর কি। হ্যাঁ, আর জানি কার প্রশ্ন ছিল কি? যে কক্ষপথটা ড্র করলে এটা কি আপনার মেইন কক্ষপথ, মানে প্রধান কক্ষপথটা, মানে যেটা যে আঁকা বাঁকা পথে চললো? হ্যাঁ, প্রধান কক্ষপথ তো বটেই, কক্ষপথ মানেই প্রধান কক্ষপথ, এই প্রধান শব্দটা বাদ দিয়ে চিন্তা করো, মানে আমাদের বইতে যে অযথা প্রধান কক্ষপথ বলে একটা জিনিস শিখাইছে, এটা একটা ফাউল আইডিয়া, মানে জাস্ট ইলেকট্রন যেখানে থাকে দ্যাটস ইট, ওইটা আমাদের কক্ষপথ বা শক্তি স্তর আর কি, ঠিক আছে। সো এই জন্য মানে সহজ কথা ভাই, আমি বেশি পেঁচায় ফেলাইছি, সিম্পলি চিন্তা কর, এস সাবশেল নিউক্লিয়াসকে চতুর্দিক থেকে সুষমভাবে ঘিরে ধরে রাখে, যার ফলে এর বাইরের যে শক্তি স্তরটা থাকবে, সে যেভাবেই থাকুক না কেন, এই শেলের যে ইলেকট্রন ক্লাউডগুলা তারা আসলে এর কাছে আসতে পারবে না, আসলে তুমি যে ডিরেকশন থেকে আসো আসলে রিপালস করে সরাই দিবে।
সো এস সাবশেলের আমরা এই জন্য বলি আচ্ছাদন প্রভাব সবচেয়ে বেশি, শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি, ও তার বাইরের শেলকে সবচেয়ে বেশি বাইরের দিকে ঠেলে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? পি সাবশেলের যেহেতু এরকম সুষমভাবে থাকে না, লোব আকারে থাকে, এই জায়গায় একটু ইলেকট্রন, ওইখানে আবার নাই, ওইখানে আবার আছে, এখানে আবার নাই। সো হয় কি মাঝখানে অনেক গ্যাপ থাকে, ওই গ্যাপের জায়গাটা দিয়ে না নিউক্লিয়াসের অনেক কাছে আসা যায়। সো যার ফলে ওভারঅল নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের পরবর্তী শক্তি স্তরের যে ডিস্টেন্স, ওটা আসলে গড় দূরত্বটা কমে আসে। ডি এর ক্ষেত্রে একই রকম কাহিনী, এফ এর ক্ষেত্রে আরো বিশ্রী অবস্থা, ওটা শেপ তো আরো বেশি জটিল। তবে ওই যে তোমরা যারা ম্যাথে ভালো তাদেরকে একটা মজার আইডিয়া বলতে পারতাম আর কি এখানে, মানে থাক ওটা ব্রাহ্মবাচের জন্যই থাক, যে এফ সাবশেলে যে আরো এরকম ঘটনা বেশি ঘটার সম্ভাবনা সেটা ম্যাথমেটিক্যালি বোঝা যায় আর কি। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে, ইকুয়েশন ফলো করে চলে, বুঝি নাই। মানে এগুলো কোনো সার্টেন ইকুয়েশন ফলো করে চলে, মানে ধরেন গতিপথটা। অবশ্যই অবশ্যই, মানে ওরা ইকুয়েশন ফলো করে চলে না, তবে ওরা কিছু একটা ফলো করে চলে, সেটা আসলে আমরা জানি না, কিন্তু যেটা ফলো করে চলে ওটাকে আমরা গাণিতিকভাবে নিজেরা ইকুয়েশন দিয়ে বুঝি, মানে বোঝো নাই। ওরা তো ওদের একটা ধারণা অনুযায়ী চলে, সেটা সেই ধারণা আসলেই কোনো ফিজিক্স জানে না, কোনো কেমিস্ট জানে না, এটা অসম্ভব ব্যাপার। এটা স্রষ্টার কোনো একটা অসীম ক্ষমতা বলে কোনো একটা দায়িত্ব পালন করে তারা, যেটাকে কোরআনে বলা হয়েছে যে সূর্যকে, চন্দ্রকে, বিভিন্ন জিনিসের কথা বলা হয়েছে যে তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। হেদায়েত মানে বুঝো তোমরা? বোঝো না তো, আমি জানি। পথ প্রদর্শন করা হয়েছে। হেদায়েত মানে হচ্ছে যার যেটা করার কথা সে যদি সেটা করে তাকে বলে তার হেদায়েত আছে। মানে ধর আমার কেন জানি মাঝে মধ্যে মনে হয় আমার জন্ম হয়েছে কথা কওয়ার জন্য, পকর পকর করার জন্য। পোলাপাইনের সাথে সারাদিন পকর পকর করব, এই জন্য আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে। তো এটা যদি আমি করি তার মানে বুঝতে হবে আমার হেদায়েত আছে। যেমন ধরো তোমার যখন যদি কারো কোনো হাত অবশ হয়ে যায়, যেমন আমার এই বাম হাতটা এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, কিছুদিন আগে যে বই লিখতে যে ঝামেলাটা হয়েছিল, সো তখন আমি হাত চাইলে নাড়াইতে পারি না, আমি চাচ্ছি আঙ্গুলটা দিয়ে হর্ন বাজাইতে বাইক চালানোর সময়, পারতেছি না, আমার হাত কন্ট্রোল নাই, মানে নিয়ন্ত্রণে নাই। সো এটাকে তখন বলতে হবে এর হেদায়েত নাই, হেদায়েত নষ্ট হয়ে গেছে। সো চন্দ্র সূর্য এইগুলার কথা যে আল্লাহ বলছে যে এদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, মানে কি কোনো একটা কমান্ড দেওয়া হয়েছে, তারা ওই নিয়ম অনুযায়ী চলতেছে। তো একইভাবে ইলেকট্রনেরকেও তার হেদায়েত দেওয়া হয়েছে, সে তার মতো চলে, ওইটাকে আমরা বোঝার জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করছি যে ও এই রাস্তা দিয়ে চলে। তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাই। তাহলে ভাইয়া যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ইলেকট্রন কি করে, আমি যদি উত্তরে বলি কেউ জানে না কি করে, তাহলে কি ভুল হবে? ভুল হবে, কারণ তুমি কার সাথে কথা বলতেছো তার উপরে ডিপেন্ড করে। মানে সবাই তো ওই আনসারটা ডিজার্ভ করে না। ধরো যে কি বলে, মানে কাহিনী হচ্ছে তোদেরকে একটা ইনসাইড জোক বলি, এটা কারোর সাথে বলতে পারবি না, তোরা সব কিছু বলি দেস, এটা একটা সমস্যা। মানে ধর এই যে একটা মিম আছে আর কি ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রচলিত, সেটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার যে কি জানে তার একজন ইঞ্জিনিয়ারই জানে যে ও কি ঘোড়ার ডিমটা জানে। এটার মানে হচ্ছে, মানে ধর কোন একটা জিনিস তুই ডিজাইন করছিস, ঠিক আছে, ইট ইজ ওয়ার্কিং ফাইন বিউটিফুলি, বিজনেস ভালো হচ্ছে, আর ইঞ্জিনিয়ারিং এর যে কোনো কিছুর আলটিমেট অ্যাপ্লিকেশন হচ্ছে বিজনেসে। সো সব জোস, এখন সে তো খুব ভাবে আছে মানুষজনের সামনে যে হ্যাঁ ইয়েস আই এম দ্য প্রোডাক্ট ডিজাইনার অফ দিস থিং। এখন ওই জায়গায় না আরেকজন ইঞ্জিনিয়ার আসছে, আইসা ওর দিকে হাইসা দিছে, ওরা দুইজনই বুঝতেছে যে ওরা কি করছে, এটা বাইরের কেউ বুঝবে না। তার কারণটা হচ্ছে যে ওই ইঞ্জিনিয়ারকেও যদি এক্সপ্লেন করতে বলা হয় কেন এটা করছস, এটা কেন করস নাই, ও নিজেও জানে না কেন করে নাই, ও লিটারালি জানে না। তার কারণটা হচ্ছে ভাই এটা এইভাবে বসাইছি, কাজ হইতেছে, হইতেছে, তাহলে রাখ, এত কিছু জানি না, হইতেছে থুয়ে দে। মানে এটা তোরা রিলেট করতে পারবি না এখন আমি জানি, মানে যতদিন না ইঞ্জিনিয়ারিং পড়বি, যে মানে প্রচুর ক্ষেত্রে বুঝি নাই কি কোড করার সময় কিছু রিলেট করা যায়, বুঝি নাই, শব্দটাই বুঝি নাই। যখন কোনো প্রোগ্রাম কোড করি তখন, হ্যাঁ হ্যাঁ, কোডিং এর সময় অনেক সময় বোঝা যায় আর কি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, সো হয় না মাঝে মধ্যে এরকম যে কাজ করতেছে ওটা থুয়ে দে, অত কথা কইছ না, ওটা আছে। তো একইভাবে তুমি যখন কাজ করে, রাইট, সো ব্যাপারটা ওইরকম, তুমি যখন একটু ডিপ লেভেলে ফিজিসিস্ট কেমিস্ট্রির সাথে কথা বলবা, তারাও প্রায় এরকম হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবে, কি করে আমরা জানি না, কেমনে আসছে ইকুয়েশন আমরা জানি না, ইট ইজ ওয়ার্কিং, জাস্ট থুয়ে দে, এই আর কি। ওকে, সো এই আইডিয়াটা আমাদের বুঝি নাই। এই যে বলতেছি যে দ্বিতীয় অধ্যায়ে যে আমরা একটা সূত্র শিখছি না, ওই সূত্রটা কি পাও যে কোনো অরবিটালে নোডের সংখ্যা n - l - 1 সংখ্যক? না ওটা পাও না, ওটা ঠিকই আছে। কেন? তো ধরেন
4s অরবিটালে নোডের সংখ্যা 3, এখন এখানে যদি নোড থাকে তাহলে তো শিল্ডিং ইফেক্ট আসবে বলতে গেলে। হুম মানে আপনি বলছেন শিল্ডিং ইফেক্ট নাই বলার কথা না, কারণ এখানে এস উপশক্তি স্তর বা অরবিটাল একই কথা না এর ক্ষেত্রে। হুম এখানে তো শিল্ডিং ইফেক্ট বলতেছেন যে নাই, কারণ নোড নাই। তো 4s অরবিটালে তো 3টা নোড আছে ওই সূত্রটা অনুসারে, তাহলে তো ওইখানে যে শিল্ডিং ইফেক্টটা থাকার কথা। ফোলাটা কি বলতেছে আমি বুঝি নাই, তোরা কি উল্টা বুঝছস? উল্টা বললো। তো আমি তাই উল্টা মনে বলছি। হলো। আমি কনফিউজ উল্টা উল্টা বলছে। মানে আমি ও আসলে বলছে নোড আছে তো শিল্ডিং ইফেক্ট আছে এইরকম কিছু। আমি তো বললাম তো এখানে শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি। ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা নাকি জিহান মাহির? না ভাই, আবার রিপিট করেন। এস অরবিটালে তো শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি। হুম ওটা কি যে কোনো শক্তি স্তরের এস অরবিটাল হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে এস এর স্টাইলটা কেমন তোমাদেরকে আমি বারবার বলছিলাম, কিন্তু উপশক্তি স্তর ডিফাইন করি আমরা কিসের উপরে? শেপের উপরে। ইলেকট্রন যে রাস্তা দিয়ে ঘোরে সেই ঘোরার রাস্তা শেপের উপর ডিপেন্ড করে। সো এস এর ব্যাপারটা কেমন? পুরো স্ফেরিক্যাল না, বাংলায় কি বলে, গোলক শেপের। সো সেন্টারের সাপেক্ষে চিন্তা করো, এর চারিদিক দিয়ে ঘিরে ধরছে ওই ইলেকট্রন ক্লাউডটা। সো ব্যাপারটা হবে তুমি যে দিক দিয়ে আসতে চাও ও তোমার আসতে দিবে না, ও শিল্ডিং সবচেয়ে বেশি। পি সাবশেলের কথা চিন্তা করো, ডাম্বেলের মতো থাকে। এই যে ডাম্বেলের শেপটা কেমন দেখাইছিলাম তোমাদেরকে, এই যে ধরো যে আমাদের এই বস্তুটা, এটার কি এই রডগুলার মাথায় মাথায় তোমার ইলেকট্রন আছে, এরকম চিন্তা করো। সো এই রডগুলার মাথা ছাড়াও তুমি যদি এই সেন্টারের কাছে পৌঁছাইতে চাও, দেয়ার আর সো মেনি আদার প্লেসেস টু গেট ইন, তাই না? সো এখানে আমরা শিল্ডিং পাবো সবচেয়ে কম। আপনারা কি বুঝছেন আমার কথা? এটাই আর কি। ওকে, সো শিল্ডিং ইফেক্ট নিয়ে কথা শেষ। হ্যাঁ বলো। হুম আমরা তো জানি পর্যায় সারণীর ডান দিকে গেলে পরে পরমাণু আকার কমে যায়, কিন্তু নতুন নতুন ইলেকট্রন আসায় আপনার বিকর্ষণ আরো বেড়ে যায়। তাহলে তো পরমাণু আকার একটা ধ্রুবক কিংবা নিউট্রাল থাকার কথা। না, তা ঠিক না। আসলে আসলে আমি বলি আর কি, দেখো আমাকে একটু বলো তো, ভালো কথা মনে করছো। শিল্ডিং ইফেক্টটা মূলত কার্যকর হয় কোথায় বলো তো? একটা পর্যায়ে নাকি একটা গ্রুপে? কোথায় আসলে ইফেক্টিভ হয় বলেন তো? পর্যায়ে পর্যায়ে এটা মনে রাখবা, মেইনলি ইফেক্টিভ ইন এ গ্রুপ। উপর থেকে যখন নিচে যায়, কারণ কি জানো, তখন আসলে এক একটা করে নতুন কি যুক্ত হয় বলেন দেখি আমাকে? শক্তি স্তর যুক্ত হয়। সো একটা শক্তি স্তর আর একটা শক্তি স্তরকে মারাত্মক মাত্রায় দূরে ঠেলে দেয়। সো ওইখানে আমরা বলবো শিল্ডিং বেশি। কিন্তু বাম থেকে ডানে যখন যাবা, একটা করে ইলেকট্রন বাড়তেছে, একটা করে প্রোটন বাড়তেছে। সো বুঝলাম যে শিল্ডিং একটু বাড়ে, উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে না, কিন্তু এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার অ্যাট্রাকশন মারাত্মক বাড়ে। সো যার ফলে আমরা কি বলি? সাইজ ছোট হয়ে যাচ্ছে। বুঝেছো? তাই শিল্ডিং তো কমে যাওয়ার কথা। শিল্ডিং কমে কি যাওয়ার কথা নাকি বেড়ে যাওয়ার কথা একটু ভাবেন তো। এই যে দেখেন, ইলেকট্রন বাড়তেছে তো আরো বাড়ার কথা। বাড়বে। বাড়বে। ধরো এই যে এই ভিতরে 2টা ইলেকট্রন ছিল এস সাবশেল, বাইরে ধরো 4টা ইলেকট্রন ছিল, তখন যে পরিমাণে বাইরের দিকে ঠেলতেছে, আর এখানে যদি আমি 6টা ইলেকট্রন বসাইতাম তাহলে কি বাইরের দিকে ঠেলার পরিমাণ আরো বাড়বে না? বাড়বে। তার মানে বাম থেকে ডানে গেলে শিল্ডিং ইফেক্ট বাড়ে সত্যি, ওরকম উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে না, কিন্তু নিউক্লিয়াস আর লাস্টের শেলে ইলেকট্রনের সাথে আকর্ষণ মারাত্মক বাড়ে, যার ফলে আলটিমেটলি আকার দেখা যায় ছোটই হয়। বোঝো নাই বন্ধু? ওকে, তারপরে চলো। মানে ভাই ব্যাপারটা এরকম যে দুজনের সাথে 6 জন যুদ্ধ করতেছে আর দুজনের সাথে 4 জন যুদ্ধ করতেছে। মানে আলটিমেটলি দিন শেষে আমরা হিসাব করে দেখছি সাইজটা ছোটই হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে চলেন। বলো। তড়িৎ কি কোনো প্রভাব থাকবে? বুঝি নাই, কিসের প্রভাব? তড়িৎ ঋণাত্মকতা। পুরো কথাটা বলো, তড়িৎ ঋণাত্মকতা বলছো আমি বুঝি নাই। মানে শিল্ডিং ইফেক্টে তড়িৎ ঋণাত্মকতার কি প্রভাব থাকবে? হ্যাঁ, তা তো থাকাই লাগবে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের কাছে টানার ক্ষমতা। না, শিল্ডিং ইফেক্টের সাথে তড়িৎ ঋণাত্মকতার ওইরকম সম্পর্ক আমার মনে হচ্ছে না আছে, থাকার কথা না। নট ডোন্ট আই গেস, নাই মনে হয়। তারপর আমাকে পড়ে দেখতে হবে। ওকে চলেন সামনের দিকে আগাই, এক জায়গায় অনেকক্ষণ বসে আছি আমরা। এরপরে কোথায় ছিলাম? হ্যাঁ, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সংকোচন। এটা কি বইতে আছে, পড়ছো, দেখছো? দেখো নাই? সেটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজের যে মৌলগুলো এবং অ্যাক্টিনাইড সিরিজের যে মৌলগুলো, এগুলো মূলত কোন ব্লকের মৌল বলেন তো?
এফ ব্লকের মৌল। সো এই এফ ব্লকের মৌলে লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকতেছে আমাদের? এফ সাবশেলে ঢুকতেছে। হ্যাঁ, তার মানে ইলেকট্রন বিন্যাস লিখলে আমাদের লাস্ট ইলেকট্রন কোথায় যাবে? এফ সাবশেলে যাবে। কিন্তু তোমরা কি বোঝো যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে যেমন ধরো আমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখি, আয়রনেরটা লিখলে কি আসে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি 3d তে যাব, ইলেকট্রন না দিয়ে কোথায় চলে যাচ্ছি? 4s এ। 4s এ দুইটা, আর তার আগে ইলেকট্রন কোথায় ঢুকছে? এইখানে। এখন লাস্ট ইলেকট্রন ঢুকছে ডি তে, ডি সাবশেলে, এই জন্য বলতেছি ডি ব্লকের মৌল। কিন্তু তোমরা কি টের পাচ্ছ বাইরে কি আছে? 5s, সরি 4s। সো ব্যাপারটা হচ্ছে একই রকম ভাবে তোমার কি হয়, ল্যান্থানাইট সিরিজের এবং অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলা তাদের লাস্ট ইলেকট্রন আসলে ঢোকে হচ্ছে এফ সাবশেলে, কথা সত্যি। কিন্তু এই এফ এর বাইরের শক্তি স্তরে কি থাকে বলেন তো? এস অথবা পি থাকতে দেখা যাবে। আমার কথা কি বুঝছো? এইটা থাকলে এবার বলো তো ইনার শেলে কি আছে? ভিতরের শেলে শিল্ডিং ইফেক্ট অ্যাপ্লাই করে কে? ভিতরের শেল নাকি বাইরের শেল বলেন তো? ভিতরের শেল শিল্ডিং ইফেক্ট অ্যাপ্লাই করে কার উপরে? বাইরের শেলের উপরে অ্যাপ্লাই করে। বুঝতে পারছিস? এখন দেখ ভিতরের শেলে ছিল কি? ভিতরের শেলে ছিল হচ্ছে এফ সাবশেল। এফ সাবশেলের বলেন তো এফ উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট কি কম না বেশি? এইটা যদি কম হয়, অনেক কম, যথেষ্ট কম, এইটা যদি কম হয় তখন ওই বাইরের যে শক্তি স্তর ওকে না খুব বেশি একটা বাইরের দিকে ঢেলে পাঠাইতে পারে না। তখন যেটা হয় তোমার আমার এক্সপেকটেশনের চেয়ে পরমাণুর ব্যাসার্ধ কি পাওয়া যাবে? অনেক ছোট পাওয়া যাবে নাকি বড় পাওয়া যাবে বলেন তো? ছোট হয়ে যাবে, কারণ ভিতরের যে শেলটা আছে সেই শেলের লাস্ট ইলেকট্রন যাচ্ছে এফ সাবশেলে, সেই এফ তো বেশি একটা ঢেলে বাইরে পাঠাইতে পারছে না। সো আলটিমেটলি পরমাণুটাকে তুমি যত ছোট হবে বলে ভাবতেছিলা তার চেয়ে যথেষ্ট পরিমাণে ছোট পাওয়া যাবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সংকোচন। তোমরা বোঝো নাই? ওকে, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে না, তাও একটু দেখাই দিলাম, মানে ওই যে 1 নম্বরের প্রশ্নে বা 2 নম্বরে আসবে না, 1 নম্বরে আসতে পারে। ওকে, তারপরে চলেন বন্ধন ভাঙন গড়ন নিয়ে কিছু জ্ঞান দিই। এই জ্ঞান আপনাদের তো অনেক আগে থেকে দিয়ে আসতেছি। বলো ভাইয়া, ওই যে আপনি বললেন না যে আয়রনের লাস্টের শেলে ইলেকট্রন 3d তে না গিয়ে প্রথমে 4s2 তে যায়। তো আয়রন তো একটা পরমাণু, ওটাতে তো আগে থেকে ইলেকট্রন থাকেই, ওটাতে আবার ইলেকট্রন ঢোকে কেমনে? মানে আপনি যে বললেন যে ইলেকট্রনটা বলো 3d টেনে না গিয়ে 4s2 তে যায়, তো আচ্ছা তো বললেন যে ইলেকট্রন গুলো যায়, ইলেকট্রন পরমাণুতে তো ইলেকট্রন আগে থেকেই থাকে না, আগে থেকে থাকে না, যায় কেমনে? আসলে তোমাকে একটু চিন্তা করা লাগবে ফ্রম মানে একটু উল্টা করে আর কি। মানে তুমি যেটা কথা বলতেছো এটার উত্তর আসলে সম্ভবত কসমোলজিতে পাওয়া যাবে, আমার কাছে নাই। মানে পরমাণু আসলে তৈরি হয়েছে কিভাবে, এটা আসলে আমরা কিছু থিওরি আছে বাট কেউ তো যায় দেখে নাই যে এটা আসলেই হয় কিনা। আমরা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলতে পারি যে আগে নিউক্লিয়াস ফর্ম হয়েছে, তারপরে মহাবিশ্বে ছুটে বেড়ানো ইলেকট্রনগুলা এসে তাদের মধ্যে যুক্ত হয়েছে। সো এটা আমরা সর্বোচ্চ বলতে পারি, বাট আসলে আমাদের কাছে কারেক্ট আনসার নাই যে কিভাবে আসলে পরমাণু ফর্ম হয়েছে, মানে কিভাবে পরমাণুর মধ্যে ঢোকে। কিন্তু আমরা যখন একটা পরমাণুকে নিজেরা যদি তৈরি করি, তোমরা জানো তো ল্যাবরেটরিতে পরমাণু তৈরি করা যায়, জানো না? সিনথেসিস বলে, করা যায়, কৃত্রিম মৌল আর কি, কৃত্রিমভাবে সংশ্লেষিত মৌল, বা তুমি রেডিও অ্যাক্টিভ রিয়াকশনেও মৌল তৈরি হইতে দেখো, সেইখানেও না আমাদের মেইন ফোকাসটা থাকে নিউক্লিয়াসে। যদি নিউক্লিয়াস ফর্মড হয় তারপরে তার ধারে কাছে সেই ইলেকট্রন সামহাও পরিবেশ থেকে টেনে হোক, মানে যে কোনো সোর্স থেকে সেই ইলেকট্রন নিতে পারে, এবং ইলেকট্রনগুলো যখন প্রবেশ করে তখন আসলে আমরা ওই যে আউফবাউ, হুন্ড আর হচ্ছে পলি, এই সিস্টেমে ইলেকট্রন ঢুকতে দেখি। তোমরা কি বুঝেছো আমার কথা? সো এই আর কি, একটু দেখেন তো ভাই কি বলে কর্নেল ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। ভাই আমরা যখন অ্যানায়নের আয়নিক ব্যাসার্ধ নির্ণয় করি তখন বাইরের শেলে তো ইলেকট্রন বাড়ে, ভিতরে তো প্রোটন ঠিক থাকে, তো কম প্রোটন গুলো বাইরের শেলের বেশি ইলেকট্রনকে কম ফোর্স অ্যাট্রাক্ট করে, এজন্য অ্যানায়নের সাইজটা বেড়ে যায়। কম ফোর্সে অ্যাট্রাক্ট করে বলা যাবে না, মানে আসলে বেশি ফোর্সেই করে, মানে কুলম্ব ফোর্স বাড়ে, কিন্তু সেই সাথে তো আবার শিল্ডিং ইফেক্টও বাড়তেছে, বোঝো নাই? শিল্ডিং ইফেক্ট তো বাড়ে, ভিতরের শক্তি স্তরের সাথে বাইরের তো ঠেলাঠেলি বাড়ে, সেই সাথে আবার একই শক্তি স্তরের ইলেকট্রনে কিন্তু তাদের নিজেদেরকে বাইরে ঠেলতেছে, নতুন আগত ইলেকট্রনকে, বুঝেছো?
ভাইয়া দ্যাটস ওয়াই সাইজ ওভারঅল বড় পাবো। হ্যাঁ বলো। ভাইয়া এই আপনি যে ফার্স্টে বললেন যে ভিতরের শেল থেকে বাইরের শেলে শিল্ডিং ইফেক্টের কারণে ইলেকট্রন একটা প্রভাব পড়ে, কিন্তু হুম। সেম টু সেম বাইরের শেল থেকেও তো ভিতরের শেল একটা প্রভাব পড়ে না, কারণ ইনফ্যাক্ট না নেগেটিভ। না 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 না, এটার উত্তর আমি দিছিলাম গুণগত রসায়নে। কারো কি মনে আছে এটার উত্তরটা কি? কারোর মনে নেই? আল্লাহ। আচ্ছা প্রশ্নটা কি বুঝছো? কেউ বুঝে না। ওর প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়াস ফার্স্টের শেল, এটা সেকেন্ড শেল। আচ্ছা সো ওর প্রশ্নটা হচ্ছে ফার্স্ট শেলের ইলেকট্রন বাইরের দিকে ধাক্কা দিচ্ছে সেকেন্ড শেলকে। আচ্ছা সো এটা বাইরের দিকে ওই কারণে না, আসলে ঠিক এইটা কোন একটা শেল, এটা ফার্স্ট শেল বলতেছি তা না আর কি, এটা কোন একটা শেল বাইরের শেলের ইলেকট্রনকে বাইরের দিকে ঠেলতেছে। ওর প্রশ্নটা হচ্ছে এই এটা ধরো nth শেল, এটা হচ্ছে n+1 শেল, n+1 এর ইলেকট্রনগুলো কেন nth শেলকে কোন দিকে ঠেলতেছে না বলেন তো? ভিতরের দিকে কম্প্রেস কেন করতেছে না? আসলে ঠেলতেছে না তা না, ঠেলতেছে বাট লাভ নাই, কারণ ভিতরে হচ্ছে ফাইনাইট স্পেস, আমার জায়গার একটা নির্দিষ্ট সীমানা আছে, কিন্তু বাইরে আমার কোনো লিমিট নাই, লিমিটলেস। আমি ফোর্স দিলে সহজেই চলে যাচ্ছি। তোমরা একটু চিন্তা করো না, ওই যে তোমাদের এলাকায় বিভিন্ন জায়গায় দেখবা ওই যে হকাররা বিভিন্ন কিছু সেল করে, দেখছো ওই যে রাস্তার উপরে পুরান মাল জিনিস বা কিছু একটা সেল করে না, বা চাটনি বেচে, তখন দেখবা যে লেয়ার বাই লেয়ার যখন মানুষ দাঁড়ায়, বাইরে থেকে ভিতরে ঠাসা দিলে লাভ নাই, একটা ফাইনাইট স্পেস আছে, একটা একটা ম্যাক্সিমাম প্রেশার তুমি আছে ক্রিয়েট করতে পারবা, তার চেয়ে বেশি তো পারবা না। কিন্তু আলটিমেটলি ভিতর থেকে একজন যদি ধাক্কা দেয় বাইরে দিকে সর বেটা, তাইলে তো খবরই আছে। তোমরা মনে হয় বোঝো নাই। চারপাশে একটা ওয়াল কাইন্ড অফ মানে একটা ফাইনাইট জোন, সোজা কথা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফাইনাইট জোন আছে, কিন্তু বাইরের দিকে তো লিমিটলেস। বুঝছেন? এটা বলছিলাম গুণগত রসায়নে বলছিলাম আর কি। ওকে তারপরে বাবা তোরা যে যা বলছিস একটু জোরে বল, তোরা মনে হচ্ছে মাইক কাছে নিয়ে ফিসফিস করে কথা বলছিস। হ্যাঁ বল কি? না ভাই বললাম আমি নিউ স্টুডেন্ট তো ওইসব ক্লাস করি না, জানতাম। আচ্ছা ভাইয়া, কি যে বলছে বুঝি নাই, কেউ বুঝছো? মানে ভাই আমরা তো নিউ জয়েন হয়েছি। আমরা ভাই নিউজ পাই না, ও আচ্ছা 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 আচ্ছা, অলরাইট সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এবার চলো বন্ধ, কিন্তু তোমরা না নতুন, পুরান যে গরুগুলা ছিল ওরা তো এরা তো কলা খাইতেছে বসি বসি, হ্যাঁ কিলানো দরকার। আচ্ছা বন্ধন ভাঙন গড়ন নিয়ে আইডিয়া দেখি কি কাহিনী। চলো আমাকে বলো পুরাতন কথা, বন্ধন গঠিত হলে বলেন শক্তি নির্গত হয়। শক্তি নির্গত হয়। মনে পড়েছে? বলেছিলাম কিন্তু কেন ভাই? হাততালি নিয়ম মানে আচ্ছা তাহলে আমরা উল্টা করে কি বলতে পারবো? বন্ধন ভাঙা হলে শক্তি কি হয়? শোষিত হয়, তাই না? হ্যাঁ তাহলে বন্ধন ভাঙা হলে, ভাঙা বানান কি? 32 নম্বর ভাঙি ফেলতেছে। আসো, বন্ধন ভাঙা হলে শক্তি শোষিত হয়। আচ্ছা এবার আমাকে একটু বলেন, শক্তি যেখানে নির্গত হয় ওইটাকে আমরা কি বলি? তাপোৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া, কোনটা? তাপোৎপাদী। তাপোৎপাদী বিক্রিয়ার ডেলএইচ কেমন হয়? নেগেটিভ। তাহলে ডেলএইচ নেগেটিভ হবে। এবার বলো এখানে ডেলএইচ কি হবে? তাহলে পজিটিভ। সিস্টেমের ভিতরে শক্তি শোষিত হবে, এটাকে মনে রাখতে বলছিলাম কিভাবে? হাততালি দিয়ে। জাস্ট তোমার দুইটা হাত যদি দুইটা পরমাণু হয়ে থাকে তাহলে আমার কি বন্ধন কেবল গঠিত হইলো নাকি ভেঙে গেল বলেন? গঠিত হইলো। সো বন্ধন গঠিত হইলে এখান থেকে মনে রাখা যায় যে এটা জাস্ট মনে রাখার একটা পদ্ধতি। এখান থেকে যেমন শব্দ শক্তি নির্গত হয়েছে, ওই একইভাবে বন্ধন গঠিত হইলে ভাই এখান থেকে এনার্জি নির্গত হয়। কি এনার্জি? আমরা আপাতত বলবো হিট এনার্জি। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, সো এখন ঘটনা হচ্ছে গেল, এটা কেন কাজে লাগবে এখনই বুঝবো। আয়নীকরণ শক্তি পড়তে হবে। 9 10 পড়ছো না এটা? ভাই সংজ্ঞাটা তো সুন্দর কেন ভাই? সংজ্ঞাটা শুধু সুন্দর না, সংজ্ঞাটা ছোট এবং খুবই কিউট। হ্যাঁ সংজ্ঞাটা কাজে লাগছে, কাজে লাগবে, খুব কাজে লাগবে। এবং এখান থেকে যা যা 9 10 শিখছিলা দেখবা যে আরো কত বেশি গভীরে যাওয়া লাগবে। এটা দেখে আজকে 9 10 যে কোনো বাচ্চাকে কাছে পাইলেই বুকে টেনে নিয়ে আদর করবে, আরে বাবা রে কি যে সুন্দর দিনটা কাটাচ্ছিস, দুদিন বাদেই তোর উপরে জাহান্নাম নেমে আসবে। দেখো ডেফিনেশনে কি বলছে, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু লাগবে। গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন মানে কি? মানে ধরো তুমি লোহার আয়নীকরণ শক্তি বের করতে চাও, তাহলে লোহা তুমি ওই যে আমি মেটাল বারগুলা দেখাইলাম এখান থেকে একটু কেটে নিয়ে চলে গেলে হয়ে যাবে না। এটা কি অবস্থা আছে বলো তো? সলিড অবস্থায় না? সলিডকে তাপ দিয়ে কি করতে হবে?
তরল, একবার তরলকে আরো তাপ দিয়ে গ্যাস একবার বানাইতে হবে। Yes, yes. গ্যাসে যখন নিব তখন এই প্রত্যেকটা পরমাণু বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা থেকে একটা আলাদা হয়ে যাবে, ওই আলাদা অবস্থায় নেওয়া লাগবে, ঠিক আছে? এবং কতটুকু নিবা, এই পুরাটাকে ধরে নিয়ে নিবা নাকি কিসের উপর ডিপেন্ড করে বলেন তো? এক মোল। সো এইটার 1 মোল হওয়ার জন্য কত লাগবে? 55.85 গ্রাম। সো তুমি ওইভাবেই কেটে নিবা যে 55.85 গ্রাম নিলাম, তাকে তাপ দিয়ে তরল বানাইলাম, আরো তাপ দিয়ে গ্যাস বানাইলাম, তারপরে কতখানি তাপ দিচ্ছি এইটা হিসাবের বিষয়। তরল বা গ্যাস বানানোর জন্য কি পরিমাণে হিট দিছো আই ডোন্ট কেয়ার, ওটা আমার হিসাবের বিষয় না। তোমরা কি বুঝছো আমার কথা? জি, বুঝতে পেরেছি। ধরো তোমাদের জন্য আমি একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলাম, ঠিক আছে? সো এখন ম্যারাথনে কি হবে আমি বলে দিলাম, সকালবেলায় আমরা সংসদ ভবনের সামনে থেকে দৌড়ানো শুরু করব। সো তুমি তোমার বাসা থেকে, তোমার বাসা ধরো উত্তরায়, তুমি উত্তরা থেকে যে সংসদ ভবন পর্যন্ত দৌড়ে আসছো এই হিসাব আমার ধরার মধ্যে না। তুমি যদি এসে বলো ভাই ওটা কাউন্ট করবে না, কেন ওটা কাউন্ট করবো ভাই? আমার রেসিং শুরু হওয়ার কথা এখান থেকে। সো প্রত্যেকটা পদার্থকে গ্যাসীয় অবস্থায় নেওয়া লাগবে। গ্যাসীয় অবস্থা নিয়ে কি করব? তাপ দিলে প্রত্যেকের বহিস্থ স্তর থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। এইটার ইলেকট্রন বের হইলো, এইটার বের হইলো, কার কোন দিকে দৌড়ায় যাবে আমরা জানি না। সো ইলেকট্রন নেওয়ার আবার একটা কাহিনী আছে। ইলেকট্রন কত দূরে নিতে হয় বলেন তো? অসীম দূরত্বে। অর্থাৎ ইলেকট্রনটা নিয়েই ওইখানে ফালায় রাখলে হবে না, যথেষ্ট পরিমাণে দূরে নেওয়া লাগবে সো দ্যাট ওই পরমাণুটা আবার ইলেকট্রনটা ফেরত নিয়ে নিতে না পারে। মানে ধরো আমি তোমাদের বন্ধু মাহিরের বাসায় গেলাম, বাসায় যেয়ে ওর সাথে একটা ব্যবসা করলাম, এই তোর কলমটা আমি নিব, কয় টাকায় দিবি? ও বললো ভাই 3 টাকা দেন, আমি দিয়ে দিতেছি, কারণ কলম আমার লাগে না, আমি পড়ালেখা করি না। এই যে 3 টাকা দিয়ে ওর কাছ থেকে কলমটা নিলাম, ওর পড়ার টেবিলের উপর থেকে নিয়ে ওদের ডাইনিং টেবিলে রেখে ফেলে আসলে হবে না। ও একটু পরে কলমটা নিয়ে আবার নিজের পড়ার টেবিলে চলে যাবে, পড়বে না, রেখে দিবে, যে এটা আরেকবার বেচা যাবে। সো ব্যাপারটা হচ্ছে অতটুকু দূরত্বে নিলে হবে না, এত দূরে নিতে হবে যেন ও আর ইলেকট্রনটা ফেরত নিয়ে যেতে না পারে। তাহলে কি হচ্ছে, ওই অসীম দূরত্বে ইলেকট্রন নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে হিট ও আমাকে দিছে নাকি আমার সিস্টেমকে দেওয়া লাগছে বলেন তো? সিস্টেমকে দেওয়া লাগছে। সিস্টেমকে দেওয়া লাগছে। এই হিটের পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। সো দিস ইজ জাস্ট অ্যান অ্যামাউন্ট অফ এনার্জি, যতখানি এনার্জি ওকে দিলে ও তোমাকে একটা ইলেকট্রন দিতে রাজি হয়, বুঝছো? এই এনার্জিটাকে আমরা বলবো ওই মৌলের আয়নীকরণ শক্তি। এখন একটা ব্যাপার আছে, কতগুলো ইস্যু আছে। ধরো এই পাত্রের মধ্যে আমার 1 মোল পরমাণু ছিল। 1 মোল মানে কয়টা জানো? অ্যাভোগাড্রো সংখ্যক। গুড। এখন ধরো এই পাত্রের তলায় যে পরমাণুটা আছে ওর কাছ থেকে তুমি 7-8টা ইলেকট্রন বের করে ফেলাইছো, ওর তো পুরা চান্দি ছিলে গেছে আমার সব ইলেকট্রন দিতে দিতে, আর পাশের পরমাণুগুলো তাকায় তাকায় হাসতেছে, খিক খিক খিক, আমাদের দেওয়া লাগে নাই। তাহলে কি কাজ হবে? হবে না, এই কাজ করা যাবে না। এই জন্য বলছে প্রত্যেকটি পরমাণুর কাছ থেকে একটি করে ইলেকট্রন। গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রত্যেকটি থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত করলে যে পরিমাণ তাপশক্তি সিস্টেম শোষণ করে, সেই শোষিত তাপশক্তিটাকে আমরা বলবো ওর আয়নীকরণ শক্তি। তোমরা একটা প্রশ্নের উত্তর দাও তো, এখানে গ্যাসীয় অবস্থায় নেওয়াটা কেন জরুরি বলতে পারবা? গ্যাসীয় অবস্থায় কেন নিতে বলে, মাস্ট কেন? পরমাণু বিচ্ছিন্ন করার জন্য। আর বিচ্ছিন্ন করাটাই আমার কেন জরুরি? আসল কাহিনীটা হচ্ছে একটু ফিজিক্যাল একটা রিজন বলি। তোমরা কি ভাত রান্না করছো কোনোদিন? করো না তো, খালি আম্মুকে দিয়ে করাও। ভাত রান্না করতে গেলে লাস্ট মোমেন্টের দিকে যে প্রায় দেখবা হাড়ির তলায় ফুড়ি লাগিয়ে যেতেছে, কেন হয় এটা জানো? কারণটা কি? মানে পর্যাপ্ত পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে যায়, তারপরে তখন পানি থাকে না, পানি থাকে না। পানি না থাকলে যেটা হবে, ওই ভাতগুলার মধ্যে, ভাত বা চালগুলার মধ্যে ফ্লুইডিটি থাকে না। ফ্লুইডিটি বোঝো? চলন ক্ষমতা, মোবিলিটি থাকে না, নড়ে বেড়াইতে পারে না, নাচতে পারে না। যখন নাচানাচি করতে পারে না তখন নিচের দিকে যে ভাতের বা চালের দানাগুলো পড়ে, ওরা এত বেশি হিট অ্যাবজর্ব করে ওখান থেকে তো নড়ে যাইতে পারতেছে না অন্য কোথাও। তোরা কি বুঝছিস আমার কথা? মানে উপরে আসতে পারতেছে না, কম তাপের জায়গায়ও যাইতে পারতেছে না। নিয়মটা কি? উত্তপ্ত বস্তু দৌড়ে চলে আসবে কম তাপের জায়গায়, ওইখানে হিটটা ছেড়ে দিয়ে আবারও যাবে হচ্ছে বেশি তাপের জায়গায় একসময় চলে যাবে, ও আবার হিট ট্রান্সফার করবে। মানে এইভাবেই তো পরিচলন ঘটে, তোমরা ফিজিক্সে পড়ার কথা। সো হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যখন পানি থাকে না তখন ফ্লুইডিটি থাকে না, তখন একজনকে বসে বসে হিট খাওয়া লাগে, বা অল্প কয়েকজনকে, বাকিটা সবাই দাঁত কেলায় যে মরছে, ওগুলো মরছে, আমার কিছু হয় নাই। সো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা গ্যাসীয় অবস্থায় নেওয়ার ফলে সবার উপরেই বলা যায় মোটামুটি সমান পরিমাণে তাপশক্তি প্রযুক্ত হবে,
সো যার ফলে আলটিমেটলি সবাই ইলেকট্রন ছাড়বে একটা করে। আপনারা বোঝেন নাই আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। তোমাদেরকে ধরো 27 ব্যাচকে আমি সিদ্ধান্ত নিলাম মনন থেকে ফ্রি কিল দেওয়া হবে, বাসায় বাসায় কিল দিয়ে আসা হবে। সো ঢাকায় যেগুলো পাইলাম এগুলোর কিলায় ফিটটিট ভেঙে ফেলাইছি, কিন্তু যেটা ধর ঠাকুরগাঁও থাকে, ও বরিশাল থাকে, এ খিলগাঁও থাকে, এ নারায়ণগঞ্জ থাকে, এগুলো তো কিলাইতে পারি নাই। সো তাইলে হবে না, প্রত্যেককে প্রত্যেককে যা করা লাগবে একটা করে দেওয়া লাগবে। এখন যা বুঝছো সেই অনুযায়ী আমাকে একটু বলো, সোডিয়ামের আয়নীকরণ শক্তির আয়নীকরণ বিভব বের করার যে ব্যাপারটা, সেটাকে আমি গাণিতিকভাবে লিখতে চাই, কেমনে লিখবো বলেন? সমীকরণ আকারে কে পারবা বলা? গাণিতিকভাবে ইকুয়েশন দিয়ে। আচ্ছা, 1 মোল নেওয়ার কথা, তাহলে 1 ডট সাথে লিখবো কি? সোডিয়াম গ্যাসীয় অবস্থায় ছিল, তার মানে জি লিখবো। বুঝছো? রাস্তা ধরাই দিছি, এবার বলো বাকিটা বলো নিজেরা। প্লাস এনার্জি। আচ্ছা, ভেরি গুড। প্লাস এনার্জি দিয়ে লেখা যায়, কিন্তু আমি লিখতে চাচ্ছি না, আমি একটু অন্যভাবে লিখি। এটাকে আমার তাপ দেওয়ার কথা না? সো তাপ দেওয়ার ব্যাপারটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? এই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করা যাবে বলো? ওই পাশে বিক্রিয়ার ওই পাশে যায় কি লিখবো? Na+. Na প্লাস। এখানে আর 1 লেখার দরকার নেই, ওখানে লিখছে দিয়ে বোঝা হবে। এটাও গ্যাস অবস্থায় থাকবে, ব্যাপার না। যোগ কি হবে বলেন? ইলেকট্রন। ওকে, সো এই বিক্রিয়াটার যে ডেলএইচ হবে, ওই যে এনার্জির কথা বলতেছিলা, সে এখন মনে হয় বুঝবা যে আমি কেন ওই পাশে এনার্জি লিখি নাই। এই কাণ্ডটা করতে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্বড হইছে, এই যে এনার্জিটা অ্যাবজর্ব হইছে, সেই এনার্জিটাকে কি আমরা এখানে ডেলএইচ দিয়ে লিখতে পারি না? কেউ বোঝে না? এই ডেলএইচ এর পরিমাণ কি হবে, প্লাস নাকি মাইনাস বলেন? এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে প্লাস হবে। এই যে যতটুকু প্লাস হইলো, ধরো প্লাস পি কিলোজুল হইলো, এই পি কিলোজুলটাকে আমরা কি বলবো বলেন তো? এইটাকে বলে হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। এইটাকে বলে সোডিয়াম এর আইপি, আয়োনাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে আইপি লিখলাম। বুঝেছো? এই সো যে কথাটা বাংলায় এত বড় লাগে দেখতে, সেটাকে গাণিতিকভাবে লিখলে এরকম ছোট্ট একটা লাইনের মধ্যে ধরে যায়। আপনারা কি বুঝছেন সবাই বন্ধুগণ? ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এবার তাড়াতাড়ি আমাকে বলো, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির ইকুয়েশন কিভাবে লিখবা? তাড়াতাড়ি। ম্যাগনেসিয়াম 1 ডট ম্যাগনেসিয়াম গ্যাস, তারপর হিট mg 2 প্লাস যোগ এই যে। আচ্ছা, তারপরে কি লিখবো? প্লাস পি কেজি প্লাস কিউ দিলাম নাম, কিউ কিলোজুল। ধরো এই প্লাস কিউ যেটা হইছে, এটাকে আমরা কি বলবো বন্ধু? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর আইপি। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যারা বলেছো তারা নিজ নিজ মানে নিজ দায়িত্বে কান ধরে উঠবস করো। এটা ভুল হইছে, সঠিক হইছে মনে হয় একজনের, অনেক আগে থেকে বলতেছে। কে এটা? নাম কি তোর? কে কইলো? জিপসাম না কি নাম? আমি ও আচ্ছা, ওকে। আসলে এটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে একটু খেয়াল করো। বলা হয়েছিল কিন্তু প্রত্যেকটা থেকে কয়টা করে ইলেকট্রন বের করবো বলেন তো? একটা করে ইলেকট্রন। সো তুমি হয়তো বা সারা জীবন দেখছো ম্যাগনেসিয়াম 2+ গঠন করে, ইট ডাজন্ট ম্যাটার, ওটা লেখা যাবে না। নিয়মটা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করে দেখতে হবে সে কি পরিমাণে এনার্জি এটার জন্য তোমার কাছে ডিমান্ড করে। তোমরা কি বোঝাছো আমার কথা চান্দুরা? আচ্ছা, আমাকে একটু বলেন, একেবারে প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম কেমিক্যাল বন্ডের যে আয়নীকরণ শক্তির যে ব্যাপারটা, এটা আমরা বের করি আসলে কাদের জন্য? মূলত কাদের জন্য বের করি? ধাতুদের জন্য। ধাতুদের জন্য বের করে তুই কি করিস, মানে ডেটা দিয়ে তুই কি বুঝিস বলতা? কোনটা কত সক্রিয়, কে কত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে। এখন ধর আমাদের যে মেয়েগুলো আছে, আমি বিয়ে দিয়ে দিব সবগুলোর, পড়ে না একটা। ধর পাইছি সামনে কারে, নসীন না ওটা কি নাম কোনায় বলেন? হ্যাঁ, নসীন। ওরে প্রথম টার্গেট করলাম যে এই গাদাটারে আগে বিয়ে দিয়ে দিব, গাদিটারে। তো আমার কাছে কিছু ফোলাগো বায়োডাটা আছে, বুঝছো? আমি বিভিন্ন ফোলার বাসায় যে চা নাস্তা খাচ্ছি, ছেলে দেখার নাম করে, আসলে তো আমি চা নাস্তা খাচ্ছি। এখন কোন ছেলেটা বেশি ভালো এটা বোঝার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড একটা স্কেল সেট করলাম যে প্রত্যেক পোলাকে আমি কান্দে করে
একটা বস্তা সাইল নিয়ে বলবো 10 তলার উপরে উঠ, দেখি তোর কতখানি কষ্ট হয়, উঠতে পারিস কিনা। তো এখন এক ছেলেকে দিলাম 10 তলার উপরে উঠতে একটা বস্তা নিয়ে, আর এক ছেলেকে যাই বললাম তুমি 2টা বস্তা কান্দে নিয়ে উঠে দেখাও তো। তাহলে এই কম্প্যারিজনের ডেটা নিয়ে তো আমার আসলে কোনটা ভালো ছেলে বের করা যাবে না। তোমরা কি বুঝছো আমার কথা? So, এই জন্য যা করব সবার ক্ষেত্রে একই কাজই করব। সো কে একটা ছাড়ে, 2টা ছাড়ে, 3টা ছাড়ে, উই ডোন্ট নো, বাট সবার ক্ষেত্রে আমরা দেখতে চাই প্রথম ইলেকট্রনটা সে ছেড়ে দিতে কি পরিমাণে তাপ শক্তি আমাদের কাছে ডিমান্ড করে, যে আমাকে এতখানি তাপ না দিলে আমি ইলেকট্রন ছাড়বো না। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে আমাকে একটু বলো তো এই জিনিসটার সাথে, হ্যাঁ যে উদ্দেশ্য তো হচ্ছে কাজ সক্রিয়তা কত বেশি কম ওটা চেক করার জন্য। তো 1 মোল নেওয়ার কি দরকার ছিল, একা 2টা নিলেও তো হতো। পরমাণু একটা 2টা নিলে হয়তো আমরা আসলে সবকিছুকে স্ট্যান্ডার্ডাইজ করি। ধরো তুমি বেগের সংজ্ঞা যখন দাও তখন তুমি কি বলো, একক সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ স্মরণ অতিক্রান্ত হয়, তাই না? তো ওইটা তুমি 1 সেকেন্ডে না করে নিউটনের যায় তো বলতে পারতে আচ্ছা 5 সেকেন্ডের মধ্যে নে না, মজা হবে। হ্যাঁ, সবাই 5 সেকেন্ডের মধ্যে মাপবে, ভুলই তো বলেন? কথা কয় না, হয়তো না তো, কিন্তু এক মোল হয়েছে জাস্ট একটু স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, আর কিছু না। ওকে, আর তোমাদের জানার কথা ন্যানো স্কেলে আমরা গেলে হিসাব নিকাশ ভিন্ন হয়ে যায়। ন্যানো স্কেল মানে বুঝছো তো, একেবারে ধরো একটা পরমাণু নিয়ে কাজ করতেছো, 10টা পরমাণু নিয়ে কাজ করতেছো, হিসাব নিকাশ নর্মাল থাকে না, অ্যাবনর্মাল স্কেলে চলে যায়। সো এই জন্য আমরা আসলে একটু সাইজেবল অ্যামাউন্ট নেই, এবং 1 মোল টু বি ট্রু এটা নেওয়াটা ভালো আর কি, মানে বুঝতে সহজ হয় আর কি। ওকে, সো এইখানে আমাকে একটা কথা বলেন তো, আগের স্লাইডের এই জিনিসগুলোর সাথে কানেকশনটা কি? একটু আগে আমি এখন যে কথাগুলো বললাম এটার কানেকশনটা কি? এটার কোনো ইফেক্ট পাইছো? ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন চইল্লা গেছে মানে বুঝছো, বন্ধন গঠিত হয়েছে নাকি বন্ধন ভেঙে গেল? এখন বলেন তো, ভাঙলে কি হয়? শক্তি শোষিত হয়। এটা বোঝানোর জন্য তাপহারী বিক্রিয়া, তো এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছিলাম আগে আর কি। আশা করি রিলেট করতে পারছো। এরপরে চলো এই শূন্যস্থান পূরণ করো তাড়াতাড়ি। পরমাণুর আকার বড় হইলে আয়নীকরণ শক্তি কি হবে বলেন? আয়নীকরণ শক্তি কম হবে, কমবে। আচ্ছা, তাহলে বলো যে পরমাণুটার আকার বড়, আমি একটু ছবি আঁকি দাও। এইটা ধরো একটা ছোট পরমাণু, পাশে একটা ভোটকা পরমাণু আছে, ছোটটার নাম এ, বড়টার নাম বি। আমাকে একটু বলেন তো আয়নীকরণ শক্তি কার কম হবে, এ এর নাকি বি এর? বি এর। তার কারণটা হচ্ছে কি, বি পরমাণুটার ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কি অনেক দূরে অবস্থিত, আর এ পরমাণুটার ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে অনেক কাছে অবস্থিত। সো ওইটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, বোঝো নাই? ওরে অল্প একটু তাপ দিলে ঠুস করে ইলেকট্রনটা চলে যাবে, কেউ বোঝো নাই? আচ্ছা, তো তাহলে ওর ক্ষেত্রে আমার তাপ দেওয়া লাগবে কম, আর এর ক্ষেত্রে অনেক তাপ দেওয়া লাগবে, অনেক তাপ দেওয়া লাগবে। ওর ক্ষেত্রে আমার তাপ দিতে হবে খুবই কম। কেমনে ছোট করে এটাকে, এই গরুটা আবার কি বলে। আসো এবার ঘটনা হচ্ছে, তাহলে বলো 3 নাম্বার পয়েন্টটা পূরণ করো। এটা কি হবে? ধাতু হিসাবে সক্রিয়তা কি হবে, কম হবে নাকি বেশি হবে? শিওর বাড়বে নাকি কমবে? এটা হচ্ছে বৃদ্ধি পাবে। একটু মনোযোগ দিয়ে শোনো, যে কারোর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা চিন্তা করতে গেলে প্রথমে যেটা ভাববা যে ওর ফাংশনটা কি, ওর কাজটা কি, মানে ওর চাকরিটা কি, ওর করার কথাটা কি। তো ব্যাপারটা দেখো, আমরা এখানে কি হিসাবে সক্রিয়তা বাইর করতে চাচ্ছি বলেন তো? ধাতু হিসাবে। ধাতুর কাজটা কি বলেন তো? ইলেকট্রন দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া। এখন ধরো একটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন ছাড়ানোর জন্য, ইলেকট্রন বের করার জন্য তোমার প্রচুর তাপ শক্তি দেওয়া লাগতেছে, সারাদিন বসে তাপ দিতেছো, বোঝো নাই? ও তাও ইলেকট্রন ছাড়তেছে না, তার মানে কি ওর আয়নীকরণ শক্তি কি অনেক বেশি নাকি কম বলেন তো? বেশি। অনেক হিট অ্যাবজর্ব করার পরে তারপরে সে ইলেকট্রন ছাড়ি ছাড়ি করতেছে। আর আরেকটা ধাতুর ক্ষেত্রে কি হয়েছে জানো, ওকে জাস্ট বলা মাত্র ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তাহলে ডেফিনেটলি কোন মৌলটা বেশি সক্রিয়, ধাতু হিসাবে বেশি সক্রিয় কে? যাকে অল্প তাপ দিলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে যে ধাতুটার আয়নীকরণ শক্তি কম হবে সেই ধাতুটাকে বলবো ধাতু হিসাবে বেশি সক্রিয়। ধাতু হিসাবে, ব্যাপারটা ক্লিয়ার হও। মানে ধরো ব্যাপারটা এরকম, তাড়াতাড়ি ছেড়ে দিবে আর কি, রাইট? মানে আগে তোমার ফাংশন বোঝা লাগবে। অধাতু হিসাবে যদি বলতাম, এখানে যদি আমি অধাতু লাগাইতাম তাহলে এখানে কিন্তু সক্রিয়তা কমে যাইতো। তোমরা বোঝো নাই আমার কথা? বুঝতে পারছি। মানে ধরো টিচার হিসাবে আরিফ ভাই সক্রিয় কিনা এটা বুঝবা কিভাবে? একজন টিচারের কাজ কি, চাকরি কি? তার কথা বলতে হয় নাকি চুপচাপ দাঁড়ায় থাকতে হয় বলেন তো? কথা বলতে হয়। কথা যদি না বলতাম, আমি যদি ক্লাসে এসে এরকম দাঁড়ায় থাকতাম,
তুই আমারে কথা কওয়ানোর জন্য হাতে ভাই ধরতেছস, ওয়াদা করতেছস যে ভাই তোরে আরো 10টা টাকা বিকাশ করি পাঠাইতেছিস, তুই কথা বল। কিন্তু আমি তো বলতেছি না। তাহলে আমি কি সক্রিয় টিচার হইতাম নাকি নিষ্ক্রিয় টাইপের লোক হইতাম বলেন? নিষ্ক্রিয়। তো ব্যাপারটা এরকম, তোমার বোঝা লাগবে তার কাজটা কি। কিন্তু ধরো একজন ছাত্র, তার মূল কাজ হচ্ছে কি কথা শোনা নাকি বগর বগর করা, বলো? শোনা। কিন্তু ধরো তোমাদের কেউ একজন কথা শোনে না, ওরে যাই কই কথা শোনে না, আমারে থামাই দিয়ে বলে চুপ কর, তুই একটা আয়ুব বাচ্চুর গান শোন, এটা কেমন ছাত্র হইল? তাই না? সো ব্যাপারটা এরকম যে ওর কাজটা কি আগে একটু বুঝতে হবে। ধাতুর কাজই হচ্ছে ইলেকট্রন ছাড়া। সো যে ধাতু যত দ্রুত ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আকারে বড়, নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ কম, সো সেটা তো ডেফিনেটলি সক্রিয় ধাতু হবে। সো আশা করি বুঝেছো। এখন বলো তো কোনো একটা অধাতু যদি দ্রুত তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা থাকে, ওটাকে কি বলবা তুমি? অধাতু হিসাবে সক্রিয় বলবা? ও তো বরং অধাতু হিসাবে নিষ্ক্রিয়। সো এই ব্যাপারটা বুঝো, কার কি ফাংশন এটা বুঝতে হবে। কেউ একজন দ্রুত ইলেকট্রন ছাড়ে শুনেই তুমি বলে দিও না যে ও সক্রিয়। আরে ভাই ও কি হিসাবে সক্রিয়, ও নিজে কি আসলে এটা জানা লাগবে তো। ওকে, উদ্দেশ্য যা ওটা যদি তাড়াতাড়ি করে তাহলে রাইট। যার যেটা করার কথা সে যদি এটা দ্রুত করে তাহলে বুঝতে হবে সক্রিয়। ওইটা যদি করতে ঢিলা হয়ে যায় তাহলে ঝামেলা। এবার বলেন সোডিয়াম আর পটাশিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো, বলো কিভাবে করব? সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, একটু লিখে লিখে করতে গেলে কিভাবে হবে? সোডিয়াম লিখলাম, এরপরে লেখা লাগবে পটাশিয়াম, ঠিক আছে? না, পটাশিয়ামেরই বেশি হবে, কারণ পটাশিয়াম দূরে আরেকটি সেল অবস্থিত। আচ্ছা আমাকে বল, আমি আনসার দিচ্ছি। আরে আমার কথার উত্তর দে বাবা। লিখে লিখে যদি করি, সোডিয়াম লিখছি আর পটাশিয়াম লিখছি, আমার লেখা ঠিক আছে তো নাকি? এই দুজনেরই তো তুলনা নাকি, বলো? নিচে লেখেন। আচ্ছা, যারা এটা ধরতে পারো নাই তারা নিজের কান ধরে কিছুক্ষণ উঠবস করো। পর্যায় সারণী শিখাইছি কেন? রিলেটিভ লোকেশন ঠিক রাখতে হবে। কোন মৌলের অবস্থান কার সাপেক্ষে কোথায়, এইটা ঠিক না রাইখা কাণ্ড করা যাবে না, কোনো চিন্তা করা যাবে না, ভুলভাল হয়ে যাবে। সো সোডিয়াম আর পটাশিয়াম তো পাশাপাশি অবস্থিত না, উপরে নিচে অবস্থিত। সো যেখানে অবস্থিত সেখানে লেখা লাগবে, তা নাহলে দেখবা প্রচুর চিন্তা ভুল হবে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা কোনো কঠিন প্রশ্নই না, এটা একেবারে আলু মার্কাটা প্রশ্ন। এখানে যদি ভুল করার অভ্যেস হয়, কঠিন জায়গায় যে আরো বড় বিপদে পড়বা। সো বলো, সোডিয়ামের সাইজ যদি এরকম হয়, পটাশিয়ামের সাইজ কি আরো বড় নাকি ছোট? ভোটকা। সো এইবার বলেন আমাকে, নিজেরা বুঝে বলেন কি বলা উচিত আমাদের। যেহেতু রেডিয়াস অফ সোডিয়াম ইজ স্মলার দ্যান রেডিয়াস অফ কি, পটাশিয়াম, দেয়ারফর আইপি অফ সোডিয়াম শুড বি গ্রেটার দ্যান আইপি অফ কি বলেন তো, পটাশিয়াম। তোমরা আমার কথা বোঝো নাই, বুঝেছো? এই তো সহজ জিনিস। এখন এটাকে আমরা একটু ভালো করে লিখে রাখি, পরের প্রশ্নে চলো। বলো, এটার উত্তর দাও। সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো। বলেন, প্রথমে কি লিখবো? সোডিয়াম লিখবো। ঠিক আছে না আমার লেখা? এইখানে পাশে, তাই না? এই কথাটা প্রথমে কেন বলো না যে ডান পাশে? অর্ধেক অর্ধেক কথা ফাঁসে হবে। কোন ফাঁসে বাবা, বলা যায় না? বলছি ঘুমায় ঘুমায় বলছি, আবার ঘুম আসে তো তোর ক্লাস করতে গেলে, গাধা। আচ্ছা বলো, সোডিয়ামের সাইজ যদি এরকম ভোটকা হয়, ম্যাগনেসিয়াম কি আরো ভোটকা? ছোট। এবার বলো তাহলে নিজেরা পারবা। যেহেতু রেডিয়াস অফ সোডিয়াম ইজ বিগার দ্যান রেডিয়াস অফ কি, ম্যাগনেসিয়াম, অতএব আইপি অফ সোডিয়াম ইজ কি, লেস দ্যান আইপি অফ ম্যাগনেসিয়াম। সহজ জিনিস এগুলা, বাচ্চা বাচ্চা জিনিস, পারবা না এগুলা আসলে নাকি? কিন্তু দুঃখিত বন্ধু, এগুলো আসবে না। এগুলো আসবে না। যেগুলো আসবে দেখাবো একটু পরে। এত কেবল ওয়ার্ম আপ চলতেছে। চলো, নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির তুলনা করো। 9-10 এর প্রশ্ন, পারবা? নাইট্রোজেন এইখানে আর অক্সিজেন কোথায়? তাড়াতাড়ি। এই যে এতক্ষণে মানুষ হইছো, অমানুষের মতো কথা বলতেছিল আগে। নাইট্রোজেন যদি ভোটকা হয়, অক্সিজেন পিচ্ছি। বেশি পিচ্ছি না, পিচ্ছি। ভালো করে বোঝার জন্য এইভাবে আঁকলাম। তারপরে কি লেখা উচিত? যেহেতু সাইজ অফ কি, রেডিয়াস অফ নাইট্রোজেন ইজ বিগার দ্যান রেডিয়াস অফ অক্সিজেন, অতএব কি হওয়া উচিত? আইপি অফ কি, নাইট্রোজেন কি হবে? লেস দ্যান আইপি অফ অক্সিজেন।
ঠিক আছে না? আমি আমার লেখা না কেন ইহা ভুল কেন? নাইট্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেনের হচ্ছে কি তাহলে এইটা কি বলেন তো? বাক্স করে কি লিখে রাখবো? এটা হচ্ছে হবার কথা, এটা হওয়ার কথা ছিল কিন্তু হয় না। কি হয় তাহলে? আসলে আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনেরই বেশি হয়। তার কারণটা হচ্ছে কি? কারণটা আমরা এইভাবে বলবো, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতিতে লিখলে ভালো হয়, বেসিক্যালি বক্স পদ্ধতিতে লেখা উচিত। হ্যাঁ, আচ্ছা 2s2 তারপরে কি 2p3, 2p3 এই যে হয়ে গেল। আমি একটু কপি করে রাখি, কাজে লাগবে এটা একটু পরে। ইনফ্যাক্ট আরেকটু কপি করে রাখি, কপি। ওকে, সো ইলেকট্রন কিভাবে দিব? নাইট্রোজেনের 1s2 2s2 2p3 এইরকম। আর অক্সিজেনের কি অবস্থা? 1s2 2s2 2p কত 4 না? এই যে 2p4। বলেন কার ইলেকট্রনিক কনফিগারেশন বেশি স্টেবল, নাইট্রোজেন নাকি অক্সিজেনের? নাইট্রোজেনের কনফিগারেশন এটা মোর স্টেবল, বাংলায় কি কয় জানি, স্থিতিশীল, অনেক বেশি স্থিতিশীল। যার ফলে হয়েছে কি, আকার বড় হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বের করাটাই খুব কষ্টসাধ্য, ওকে অনেক বেশি শক্তি দেওয়া লাগে। এখন কেন এটা বেশি স্টেবল, তার কারণটা কি, সেই লজিকটা কি, সে নাম তো কারো কেউ বললেন না। আল্লাহ ইন্নালিল্লাহ, আউফবাউ নীতি এটা কি ডিজেনারেট আল্লাহ। একজন এতক্ষণ পরে কুতিয়া কুতিয়া বলতে পারছে এটা হুন্ডের নীতি। বেটা সব তো আওলায় গোলায় খায়া ফেলাই দিছিস। একটা চ্যাপ্টার পড়ার পরে যদি এইটুকু বলতে না পারিস তাহলে পুরো আস্ত চ্যাপ্টার পড়ে লাভ কি হলো? এটা হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী এই বস্তু বেশি স্টেবল। এই হুন্ড সাহেবের নামটা একটু বললেন। আপনারা নর্মালি যখন প্রশ্নের উত্তর দেন এমন ভাবে উত্তর দেন দেখা মনে হয় যে ওটা তোর নিজের তত্ত্ব, তোর নিজের বানানো থিওরি। এমনি বললে হবে না, স্পষ্ট করে বললেন। এই যে এখানে লেখা আছে কি বলা লাগবে, এই যে। আচ্ছা দাঁড়াও, আমি একটু এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, দুইটা লাইন বারবার লিখবো না। ওহ সরি, কার মাইকে শব্দ হয় টিউ টিউ করে? ওকে, সো এখানে আসো, এইটুকু কথা লেখা লাগবে। নাইট্রোজেন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হুন্ডের নীতি অনুযায়ী, কথাটা এরকম ভদ্রলোকের মতো বলবেন স্পেসিফিক্যালি, যে এটা আমার নীতি না, এটা হুন্ড সাহেব বলে গেছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল, তাই এটার তুলনায় অমুক তমুক হাবিজুবি শেষ। এবং এখানে একটু খেয়াল করো, ডেটাগুলো লেখা লাগবে না পরীক্ষায়, বাট একটু বলে দিছি 1402.3 কিলোজুল পার মোল নাইট্রোজেনের, আর অক্সিজেনের কত 1313। মানে ডিফারেন্স কিন্তু মোটামুটি খারাপ না একেবারে, কিলোজুল এককে যেহেতু আছে। ওকে, আচ্ছা এইটার একক কেন কিলোজুল পার মোল, এটা কি টের পাচ্ছ? পার মোল কেন বলে বলো তো? আচ্ছা কেউ কমপ্লিটলি বলতে পারবা এটা কিলোজুল পার মোল কি? পার মোল কি বলেন তো? পার মোল পরমাণু, পার মোল অ্যাটম, প্রতি মোল পরমাণুর জন্য এতখানি শক্তি লাগে। বোঝো নাই আমার কথা? ওকে, তারপরে চলেন এই প্রশ্নের উত্তর দেন। আর্সেনিক আর সেলেনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা। আর্সেনিক এবং সেলেনিয়াম বলেন क्या होंगे, কার বেশি কার কম? আগের মত আর্সেনিকের বেশি নাইট্রোজেন আর অক্সিজেনের মতো সেম গ্রুপ, একই গ্রুপে অবস্থিত। পর্যায় সারণীতে যদি গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ না করো এই চ্যাপ্টার পড়া বৃথা, ঠিক আছে? সো কাহিনীটা দেখো, যারা ধরতে পারো নাই তাদের জন্য বলে দেই, কয়েকজন তো ধরছো। 5 মৌল কারা কারা? নাইট্রোজেনের নিচে কে? ফসফরাস, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, বলেন বিসমাথ। আচ্ছা মস্কোভিয়াম আমি চিনি না, ওইগুলো আমি পারি না, তোরা পারিস, জেনজি। এবার আসো অক্সিজেন, তারপরে কে? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এখন এই বস্তুটা হইতেছে চৌধুরী বাড়ি, বুঝলে? আর এইটা হইতেছে তার ঠিক পাশের প্রতিবেশী খানবাড়ি। ওই ঈদের নাটক দেখো না, পাশাপাশি দুই প্রতিবেশীর মধ্যে গ্যাঞ্জাম লেগে থাকে সবসময়। সো ঘটনা হচ্ছে এই দুইজনের মধ্যে একটা মজার রিলেশনশিপ আছে। এই বাড়ির নাইট্রোজেন যখন হইছে ওই বাড়ির অক্সিজেন হইছে, মানে ওরা দুজন হচ্ছে, বোঝো না, ছোটবেলায় বন্ধু ছিল, পরে বড় হয়ে দেখবা যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম, বাংলা সিনেমার যে কাহিনী। সো ব্যাপারটা হয়েছে এই নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে যে ঘটনা ঘটতেছে সেই সিমিলার ঘটনা তুমি দেখতে বা ফসফরাস সালফারের মধ্যে
সিমিলার ঘটনা আর্সেনিক সেলেনিয়ামের মধ্যে, সিমিলার ঘটনা অ্যান্টিমনি টেলুরিয়ামের মধ্যে, একই ঘটনা বিসমাথ পোলোনিয়ামের মধ্যে। তোমরা মনে হয় বোঝো না আমি কি বলিছি। মজা ঘটনা হচ্ছে আমরা কি দেখলাম, কেবল নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে ক্যাচালটার কারণটা কি? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি ছিল বলেন তো? 2s2 2p3। অক্সিজেনের কি ছিল? 2s2 2p4 ছিল। তোমরা কি বোঝো আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন এখন আমি বলতে পারবো? হ্যাঁ, তোমরা কি বুঝছো গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করা কেন জরুরি? সবার ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে 14 গোষ্ঠী বলে দেওয়া হবে। আমি কিছু জানি না, ওর অ্যাটমিক নাম্বার আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না, জানার দরকার নাই। আমি ইলেকট্রন বিন্যাস পারি। যদি গ্রুপ ওয়াইজ এখনো না শিখে থাকো, মানে ইফ ইউ আর নট ইমপ্রেসড বাই দিস, আই ডোন্ট নো হাউ টু ইমপ্রেস ইউ, যে কেন শেখাটা জরুরি, ভয়াবহ জরুরি। 4s2 তারপরে কি 4p কত হবে? 3। তাহলে বলেন সেলেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন নিজেরা বলে ফেলেন কত হবে? 4s2 4p4। তোমরা কি বুঝতেছো আর্সেনিকের চেয়ে সেলেনিয়ামের সাইজ ছোট হবে, ডাজন্ট ম্যাটার, আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন মারাত্মক স্টেবল। সো যার ফলে কি হবে, আর্সেনিকের কাছ থেকে ইলেকট্রন বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। তাহলে আমরা বলে রাখতে পারি আইপি অফ আর্সেনিক উইল বি গ্রেটার দ্যান আইপি অফ কি বলেন তো? সেলেনিয়াম। সো এই প্রশ্নটা তোমাকে আর্সেনিক সেলেনিয়াম দিয়ে আমি জিজ্ঞাসা করছি, হোয়াট ইফ তোমার বছর এইচএসসি পরীক্ষায় আসলো অন্য কাউকে দিয়ে, বলেন তো কাকে দিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাং করছি না, বিসমাথ পোলোনিয়াম দিয়ে আসতে পারে, অ্যান্টিমনি টেলুরিয়াম দিয়ে আসতে পারে। মানে আই এম ট্রাইং টু টিচ ইউ দ্য মিউজিক, সিকোয়েন্সটা বোঝো, রিদমটা বোঝো, সো দ্যাট তুমি নিজে যেন আনসার দিতে পারো। কিন্তু এটা হ্যাং করলো কেন, এটা তো বুঝলাম না। আচ্ছা হয়েছে, সো গেল। তারপরে চলো বেরিলিয়াম ও বোরনের আয়নীকরণ শক্তির তুলনা করো। বেরিলিয়াম এবং বোরন, বলো কি করা যায়? এখানে বেরিলিয়াম, বোরন তার ডান পাশে, কি করব? বেরিলিয়াম ভোটকা, বোরন তো পিচ্ছি, বলো क्या होएंगे? তাহলে আমরা আবার কি বলবো? যেহেতু রেডিয়াস অফ বেরিলিয়াম ইজ গ্রেটার দ্যান রেডিয়াস অফ বোরন, তাহলে অতএব কি হবে? আইপি অফ বেরিলিয়াম ইজ লেস দ্যান আইপি অফ বোরন। আপনারা কি বোঝাছেন? কেউ বোঝা নাই। ভাইয়া কিন্তু বেরিলিয়ামের তো মানে 2s2 না, ওটা তো তো তাইলে আয়নীকরণ শক্তিটা বেশি হওয়ার কথা। এটা হচ্ছে হবার কথা, বাস্তবে হয় না। ভাইয়া বোরনে যেরকম 3 একটা এক্সট্রা, সেটা তো এখন আমরা আবার কি করব? ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো। বেরিলিয়ামের আগে লিখি বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা কত জানি? 4। তাহলে বেরিলিয়ামের এইটা দিলেই হবে 1s2 2s2, ডান। এবার আমরা কাকে লিখবো? বোরনকে লিখবো। চলো লিখে ফেলি। সো বোরনের হচ্ছে 5, তাহলে তারপরের ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? 2p তে, 2p উপশক্তি স্তরে গেল। ওকে, সো এখানে কি হবে? 2p1। এখন এখানে গ্যাঞ্জাম হচ্ছে, যেটা বুঝছি আমরা যে বেরিলিয়ামের আকার বড়, সো এখান থেকে মনে হচ্ছে তোমার ইলেকট্রন বের করাটা সহজ। গ্যাঞ্জামটা লাগায় কে জানো? বলো তো কি গ্যাঞ্জাম লাগবে? এই দুইটা ইলেকট্রন, এইটাকে আমরা কি বলি জানো? এর একটা স্পেসিফিক নাম আছে, এটাকে আমরা বলি পেয়ার্ড ইলেকট্রন বা কাপলড ইলেকট্রন। পেয়ার্ড ইলেকট্রন, জোড় বাঁধা। পেয়ার্ড বাংলায় বলে যুগ্ম বা জোড় বাঁধা ইলেকট্রন। জোড় বাঁধা ইলেকট্রনের যে আকর্ষণ বল, এটা ভয়াবহ শক্তিশালী। তখন হয় কি, তোমার তাপ দিতে হয় প্রথমত ওদের মধ্যেকার বন্ধন ভাঙতে। কেউ বোঝা না? প্রথম তাপ শক্তি খরচ হওয়ার খাত হচ্ছে কি, ওর বন্ধন ভাঙা লাগবে। দ্বিতীয় ধাপে তাপ শক্তি দেওয়া লাগবে ওই বন্ধন ভাঙার পরে ওই ইলেকট্রনটাকে এবার অসীম দূরত্বে নিয়ে যেতে। আর এর ক্ষেত্রে কি হয়, বন্ধন তো ভাঙাই ছিল, আনপেয়ার্ড ইলেকট্রন, সো একে তাপ দিলে বেরোয় চলে যায়। তোমরা কি বুঝছো? বোঝা না? এই যে শিয়ালের ছবি নাকি মিস্টার প্রেসিডেন্ট, কে নাম কি? সোহেল? জি ভাইয়া শুনছি। আচ্ছা, সোহেলের নানার সাথে আমি ছোটবেলায় ফুটবল খেলতাম। হাফ প্যান্ট পরে মাঠে দৌড়াইতাম রোদ্দুরের মধ্যে। তো ওর নানার বাসার সামনে যে আমি আগে একটা শীষ বাজাইলে বা একটা জানালা একটা ঢিল ছুড়লে বিকালবেলায় ও নানা দৌড়ে চলে আসতো, চলো দাদা ফুটবল খেলি। নাইস। কিছুদিন পরে ওর নানাকে আমি বিয়ে দিছি, ঠিক আছে?
বিয়ে দেওয়ার পরে এখন কি হয়েছে জানো, জোর বাঁধা হয়েছে না, কাপল হয়েছে না, খেলতে আর নানি শুধু কি খেলতে, ওর নানি কেন আসবে রে, কি বিপদ, ওর নানিকে কে ডাকছে, ওর নানার বাসার সামনে যে এখন আমি ডাকি আর কোকিলকে দিয়ে ডাকাই বা ওর নানার ঢিলে মানে চালে ঢিল মারি কোনো লাভ নাই, সে তো আসে না, সে জালনা খুলে আমাকে দেখে না, মাঝে মধ্যে জালনা খুলে একটা ঝাঁটা খুন্তি ছুঁড়ে মেরে আবার জানলাটা লাগায় দেয়, কি এক বিপদ। সো এই পেয়ার্ড ইলেকট্রন হইলে ওকে বের করাটা, রিমুভ করাটা খুব কষ্ট, তোমরা আমার কথা বোঝো না। যদি আমার বের করতেই হয় সোহেলের নানাকে, তাহলে কি করা লাগবে জানো, ওর নানা নানির মধ্যে বন্ধন চিহ্ন করতে হবে, হ্যাঁ চিহ্ন, বা অ্যাটলিস্ট রাগারাগি করতে হবে, গ্যাঞ্জাম লাগাই দিয়ে তারপরে ওর নানাকে দেখবো আমি, ওর নানি এমনি ছুঁড়ে মারছে জানলা দিয়ে, যা বেরিয়ে যা, তখন আমি ফুটবল খেলতে পারবো। সো দ্যাট ইজ দ্য স্টোরি পেয়ার্ড ইলেকট্রন। হ্যাঁ, বন্ধন ছিন্ন করা বলতে মানে দুইটা বেরিলিয়াম পরমাণুর মধ্যে যে বন্ধনটা সেটার কথা বলছি। পরমাণু না, এই দুইটা পেয়ার্ড ইলেকট্রন, তোমাদের মনে আছে আমি কি বলছিলাম, এই আপ স্পিন ইলেকট্রনটাকে আমরা যদি নর্থ পোল ধরি, ডাউন স্পিনটা কি হবে, সাউথ পোল না, ওখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, তো বোঝা নাই বাবা, তো ওই ম্যাগনেটিক ফোর্স ওভারকাম করা লাগবে আর কি। আচ্ছা এরপরে ওকে, তোমাদের এখন আমি একটু রিভিউ চাই, এতক্ষণ যা পড়লাম আমি আরো গভীরে যাওয়ার আগে একটু ভাবো তো, এই যে যে নিয়মটা তুমি শিখছিলা, আয়নীকরণ শক্তি নিয়ে একটা ডিসিশন টেবল বা একটা কনক্লুশন বক্স তুমি বানাইছিলা, যে এখানে পুরো কথাটা লেখা আছে আমার, এই বক্স কি সবসময় মানতে দেখা যাচ্ছে নাকি ব্যতিক্রম পাচ্ছি আমরা, বক্সটাকে ভায়োলেট করতেছে, বলেন? ব্যতিক্রম পাচ্ছি, নট দ্যাট যে সেগুলো আনএক্সপ্লেনেবল, আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারতেছি কেন ব্যতিক্রম দেখাচ্ছে, তাই না, বাট এই নিয়মটাকে সবসময় মানতেছে না। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি কোশ্চেনগুলো আবার একটু রিভিউ করে যাচ্ছি, হ্যাঁ আমি কোশ্চেনগুলো আবার একটু কি করতেছি, রিভিউ করে যাচ্ছি, তোমরা একটু কষ্ট করে, কি এগুলা দুর্বাটা, তোমরা একটু কষ্ট করে ভাবো তো যে কখন কখন এই ঘটনাটা ঘটতেছে। ইলেকট্রন এটা- বিন্যাস স্টেবিলিটি দুইয়ের নিয়ম মানলে বন্ড পেয়ারের ক্ষেত্রে যদি ইলেকট্রন ইলেকট্রন পেয়ারের ক্ষেত্রে দ্য সার্টেন গ্রুপের মধ্যে। হ্যাঁ কখন কখন এই ঘটনা ঘটতেছে, গ্রুপ 213 গ্রুপ 15 16 হ্যাঁ আচ্ছা আরো ভালো করে একটা নিয়ম বলা যাবে মনে হয়, কখন কখন গ্যাঞ্জাম হয়েছে একটু খেয়াল করেন তো। আচ্ছা কখন কখন নিয়ম মানছে এটা একটু বোঝো, কখন কখন নিয়ম মানছে। ইলেকট্রন জোড় থাকলে একটা সাত ছেলে, মোট কথা আমরা মাঝে মধ্যে দেখতেছি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করা লাগতেছে, ইলেকট্রন বিন্যাসের চিন্তায় যাওয়া লাগতেছে, এই চিন্তাটায় কখন যাবো আর কখন শুধু আকার নিয়ে কথা বলে আনসার দিয়ে দিব, বলেন ভাবেন। ধাতুদের ক্ষেত্রে আকার নিয়ে কথা বললেই হচ্ছে। পছন্দ হয় নাই, ভাবো কখন শুধুমাত্র আকারের উপর নির্ভর করেই আমরা আইপি এর সিদ্ধান্ত দিয়ে ফেলতে পারি, আর কোন কোন ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস একটু ক্রস চেক করে দেখা লাগবে, আবার বলো। যে তাড়াতাড়ি ইলেকট্রন থাকলে আকার দিয়ে চিন্তা করে ফেলতে পারবে। লাস্টে শেলে একটা ইলেকট্রন থাকলে আর কেউ প্রথম দিকে, আচ্ছা এটা কে বললা, থাকলে নাফিজ দিহান, নাফিজ ফুয়াদ কি বলছো আবার বলো। ভাইয়া একই গ্রুপে বা একই পর্যায়ে থাকলে তখন দিতে পারবে। ও প্রথমে বলছিল আবার আওলায় ফেলাইছে, একই গ্রুপের মৌল যদি হয় তখন আসলে ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলার কোনো প্রশ্ন ওঠে না, একই ইলেকট্রন ভাই বিন্যাস। আমি আগে বলছিলাম। আচ্ছা তুমি তো ভালো। সো ঘটনা হচ্ছে একই গ্রুপের মৌল যদি হয় তখন আসলে ইলেকট্রন বিন্যাস নিয়ে ভাবার কোনো দরকার নেই, তখন শুধুমাত্র আকারের আলোচনাই যথেষ্ট। আর একই পর্যায়ে বা ভিন্ন জায়গায় যদি থাকে, একই গ্রুপে যদি না হয়, তখন হচ্ছে তোমার সেকেন্ড স্টেজে চিন্তা করা লাগে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু ভাবি। তোমরা কি বোঝাছো আমার কথা? আসলে বুঝতে পারছি, গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ একই গ্রুপে থাকলে চিন্তার কিছু নাই, জাস্ট সাইজ ম্যাটার্স। আর যদি একই গ্রুপের না হয়ে থাকে, অন্য যে কোনো জায়গায় থেকে থাকে, ইউ মাস্ট থিঙ্ক দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, যে কি হচ্ছে আসলে এখানে। আচ্ছা তারপরের প্রশ্নে যাই, এবার একটু ক্যাচাইল্লা কোশ্চেনে যাব, এটার উত্তর দাও। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কেন? হ্যাঁ হ্যাঁ এটা না আগে বললাম। জি ভাই হ্যাঁ শুরু হয়েছে তো। সরি আমাদের টাইপিস্ট একটু ভুল করেছে, এই মাঝখানে একটা হুদাই এটা জায়গা রাখছে, বুঝছো? আচ্ছা এখন তোমাদের একটা ক্যাচাল বলি আর কি, একটু মাথার মধ্যে প্যাচ লাগাই। সেটা হচ্ছে দেখো, ধরো তুমি কথা বলতেছো কাকে নিয়ে? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামকে নিয়ে। ওকে, তো আমি একটু আঁকি।
এইটা যদি সোডিয়ামের লোকেশন হয়, ম্যাগনেসিয়াম কোথায় তার ঠিক ডানে না? এক ঘরই তো ডানে, বেশি দূরে না কিন্তু, জাস্ট এক ঘর ডানে। এক ঘর ডানে যদি হয় তাহলে ওর আকার কি মেলা ছোট নাকি অল্প ছোট? এই বেটা ছোট, এই ছোট হয়েছে, বলেন তো। অল্প ছোট। কত আর ছোট হবে রে ভাই, সামান্য ছোট হবে। এখন ঘটনা হইতেছে বন্ধুগণ, একটু বোঝো তো, আকারের পার্থক্য খুবই সামান্য, কারণ জাস্ট ওয়ান স্টেপ রাইট। হ্যাঁ, এক ঘরই তো ডানে গেছে, বেশি তো যায় নাই। এই যে এক ঘর ডানে গেছে মাত্র, দেখো তো আকার সামান্য ছোট, কিন্তু তাদের আয়নীকরণ শক্তির মানের যে ফারাকটা, এটা কি তুমি লক্ষ্য করেছো? এটা একটু লক্ষ্য করো না বাবা, মানগুলো দেওয়া আছে, দেওয়া আছে। 735 কিলোজুল পার মোল ম্যাগনেসিয়ামের, আমি বুঝছি সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি হওয়ার কথা, তাই বলে এত, মানে তুমি কি বলতে চাও কত বেশি? একটু ভাবো তো, ক্যালকুলেটরে একটা কাজ করো, একটু মাইনাস করো, দুইটারে বিয়োগ করো। 239। আচ্ছা আমি একটু করি দেখ, 735 বিয়োগ 496 বিয়োগ করলে আসে 239। আমি জানি তোরা দেখতে পাচ্ছিস না, 239। এরপরে এটাকে ডিভাইড করবি হচ্ছে 496 দিয়ে, 496 আসবে 0.4818। এবার 100 দিয়ে গুণ করেন, আপনি তাহলে শতকরায় পাবেন 48.18% ইনক্রিজ। দ্যাটস নট ফান ব্রো, দ্যাটস নট ফান এট অল। 48%, মানে অলমোস্ট 50% বাইরে গেছে। তোরা বুঝছ না আমার কথা? যা বলে। সো এইটা হচ্ছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান, এখানে কি লেখছে? সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি ড্যাশ বেশি কেন? কি হবে জানো? অনেক বেশি কেন? উল্লেখযোগ্য বা যথেষ্ট বেশি কেন? উল্লেখযোগ্য হারে, যথেষ্ট পরিমাণ বেশি কেন? এত বেশি কেন? সোজা কথা, এটা আমাদের টাইপিস্ট ভুল করে নাই, ইচ্ছা করে গ্যাপ রাখছি, ওই কথাটা তোমার বুঝতে হবে। ম্যাগনেসিয়ামের পেয়ার ইলেকট্রন আছে। কে বললো? এটা তো আমি আগেই বললাম। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লক্ষ্য করো, লাস্টেরটা শুধু আঁকতেছি, ওই সান্দুর আছে হইতেছে কি বলো? 3s1। হ্যাঁ, আছে হচ্ছে কত? 3s1। এর এই বোর্ডটা কি হয়েছে, বারবার হ্যাং করে কেন? এর আছে হচ্ছে 3s1। আর ম্যাগনেসিয়ামের কি অবস্থা? 3s2। ম্যাগনেসিয়ামের আছে হচ্ছে 3s2, এই যে জোড় বাঁধা ইলেকট্রন। সো তাহলে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের কি বলে, ওটার নাম কি, আয়নীকরণ শক্তি বেড়ে যাওয়ার কারণটা বুঝছেন? পেয়ার্ড ইলেকট্রন। সো এটার কারণ আসলে দুইটা। প্রথম কারণ হচ্ছে কি, আকার ছোট, ঠিক আছে, আয়নীকরণ শক্তি বেশি হবে। দ্বিতীয় কারণটা হচ্ছে কি ভাই, পেয়ার্ড ইলেকট্রন। সো একটু আগে যে আমি তোমাদেরকে পেয়ার্ড ইলেকট্রনের কনসেপ্টটা বোঝাচ্ছিলাম, তোমরা অনেকে পাত্তা দাও নাই, ঘুমাইতেছিল, কি সব আবল তাবল বলছে সে। তোমরা বুঝতেছো এটা আবল তাবল না, এটার কারণে কত বেশি বড় একটা জাম্প দেয় জাস্ট পেয়ার্ড ইলেকট্রন, তাই আর কিছু না, আকারের সামান্য পার্থক্য। বুঝছেন সান্দুগণ? কার মাইকে ঘড় ঘড় করে, ওটা মিউট করেন। আচ্ছা ওকে, তারপরে চলো এইবার এই প্রশ্নের উত্তর দাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো। আচ্ছা একটু দাঁড়া থাম। তোদের কি মনে পড়তেছে মাসখানেক আগে তোরা 9-10-এ পড়তি? 4 মাস আগে এসেসি দিতে, এখন কয়েকদিন পরে ফার্স্ট টার্ম দিতে। আচ্ছা, এসএসসি তে থাকতে এই টপিকটা পড়ছিলি, আয়নীকরণ শক্তি পড়া হয়েছিল না? সেটার ডেপথ আর এটা ডেপথ কেমন লাগছে তোমাদের? আকাশ পাতাল। এখনো আমি যাই নাই বন্ধু, এখনো আমি ঢুকি নাই, আমি জাস্ট আসলে ওয়ার্ম আপ করতেছি, এই যে কোথায় যে ঠেকবে বন্ধু। আসো বলো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, কেবল তোমার হার্টও ভিজছে বন্ধু, এর নাক পর্যন্ত পানির তলে চলে যাবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো, বলো। ম্যাগনেসিয়াম, আমাকে বল সবচেয়ে বেশি হবে কার, কোনো কথা নাই, একটা শব্দ বলবি কার। ম্যাগনেসিয়াম। সবাই শিওর? আমি একটু ছবি আঁকি, হ্যাঁ আমি একটু ছবি আঁকি, দাঁড়াও।
তোরা আন্দাজে আন্দাজে বলস, কপি নিয়ে যাই, পেস্ট। সো এইটা ধরো তোমার সোডিয়াম, এটা ধরো ম্যাগনেসিয়াম, পাশেই তাহলে কি থাকবে আমার, অ্যালুমিনিয়াম থাকবে। ঠান্ডা লাগায় না, এই সিজন চেঞ্জ হইতেছে, অনেকেরই সর্দি কাশি হবে, আমি তো আছি বিপদে। আচ্ছা দাঁড়া, একটু একটু ছোট করা দরকার, এই হইছে মোটামুটি হইল। এই যে তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আমরা এঁকে ফেলছি, এই যে এরকম, তাই না? পার্থক্য কিন্তু খুব বেশি না, পার্থক্য সাইজের ডিফারেন্স খুব বেশি পাওয়া যাবে না, কিন্তু আয়নীকরণ বিভবের মান এবার বলেন কার সবচেয়ে বেশি হবে বলে মনে করেন? সবচেয়ে বেশি হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের, তারপরে কার হবে বলে মনে হয়? অ্যালুমিনিয়াম নাকি সোডিয়াম বলেন তো? আচ্ছা আমাকে এটা বল, ইলেকট্রন ছাড়া কার জন্য বেশি সহজ বলে মনে হয় সিম্পলি, সোডিয়াম নাকি অ্যালুমিনিয়াম? সোডিয়ামের জন্য সহজ, তার মানে অ্যালুমিনিয়ামের জন্য কঠিন, তার মানে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি তো বেশি, বুঝিস নাই? ওকে বেশি তাপ দিলে তারপর ইলেকট্রন ছাড়ে বেসিক্যালি, তারপরে সোডিয়াম। তোমরা মনে হয় একটু টের পাইছো, বেসিক্যালি ধাতুদের সক্রিয়তা সিরিজ বানানো হয় এইটার উপরে ভিত্তি করে, কার জন্য ইলেকট্রন ছাড়াটা কত বেশি সহজ বা কঠিন, দ্যাটস ইট। ওকে, সো এখন এইটার হ্যাঁ 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 ওইটাই 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 বল। মানে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সোডিয়ামের 3s1 পাই, আবার হচ্ছে অ্যালুমিনিয়ামের 3p1 পাই। তো সেক্ষেত্রে 3s1 এর ক্ষেত্রে তো মানে অরবিটালটা অর্ধপূর্ণ না, মানে অধিক স্থিতিশীল হওয়ার কথা। তো এই যে অর্ধপূর্ণর যে কনসেপ্টটা, অর্ধপূর্ণ হইলে বা পরিপূর্ণ থাকলে যে বেশি স্থিতিশীল হয়, এটাই তো তোমাদের বুঝাইতে পারিনি, এটা কোন নীতি থেকে পাইছো? হুন্ডের নীতি থেকে পাই। হুন্ডের নীতি কাদের জন্য প্রযোজ্য আমি বারবার বলছি তো, পিডিএফ সবার জন্য প্রযোজ্য, একজনের জন্য প্রযোজ্য ছিল না, সেটা কি এস এর জন্য? তো এটা খাটাইতে হয় না। তো তোরা গরুরা কেন জানি তোরা বুঝছ না আমার কথা, ঘরের ভিতর রাখা যায়। অশিক্ষিত পোলা পাইন। চিন্ময় পাল কি তোদের না? চিন্ময়, বাহ, ভয়াবহ সুন্দর করে মানে ফর্মাল ছিল তো। ওই যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার জন্য যে মেসেজ পাঠাইতে বলছি, অস্থির একটা মানে দেখেই তো কলজাটা ঠান্ডা হয়ে যেতেছে। জোস। অনেকে তোমরা করছো কি জানো, পেজে এসে একটা পট্টাত করে লাইক মারছো, লাইক মানে কি, তোরে কি করতে কইছি, তুই এখানে কি করতেছিস? কয়েকজন মেসেজ করতে দেখলাম, শুধু লিখছে মনোনিয়ান, দে আমাকে এখন তোর জমি জমা লিখে দে, কিছু কয় না। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এইটার আমরা কি করব, একটা গ্রাফ আঁকি। গ্রাফটা নর্মালি পরীক্ষা দিয়ে দেয়, আপনাদেরকে ব্যাখ্যা করতে বলে, বাট আমি এখন আপনাদেরকে রিভার্স কাজ করাচ্ছি, যে তোমারে দিয়ে এই গ্রাফটা আঁকাচ্ছি। দেখি বলো, আমি এক্স অক্ষে যদি জেড বসাই, জেড মানে বুঝিছো অ্যাটমিক নাম্বার, আর ওয়াই অক্ষে যদি আমি আইপি ভ্যালু বসাই, আয়োনাইজেশন পটেনশিয়াল, তাহলে দেখা যাক কি হয় বলেন। প্রথমে এখানে আমাদের বসলো হচ্ছে 11 মানে সোডিয়াম, এখানে বসলো 12, এখানে বসাইলাম 13। সোডিয়ামের আইপি ভ্যালু ধরে নেওয়া গেল এইখানে। তাহলে বলো ম্যাগনেসিয়ামেরটা কি আরো উপরে যাবে নাকি অ্যালুমিনিয়ামেরটা আরো উপরে যাবে, কোনটা কি হবে? ধরা গেল এই জায়গাটাতে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এবার বলো অ্যালুমিনিয়াম কি হবে, আরো উপরে যাবে, নিচে থাকবে, কত নিচে থাকবে? সোডিয়ামেরও নিচে যাবে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের চেয়ে কি নিচে থাকবে, সরি সোডিয়ামের চেয়ে কি নিচে থাকবে? সোডিয়ামের উপরে থাকা লাগবে। সো মোটামুটি ধরো হাতে আঁকতেছি তো এইরকম একটা জায়গায়, গ্রাফটা আঁকলে এরকম হবে আর কি। যদি আমি কানেক্ট করে দেই, এইটা গেল এই যে এরকম হবে আর কি। এবং তুমি যদি আরো ভালো করে বুঝতে চাও তাহলে আরেকটু কানেক্ট করা লাগবে। কি কানেক্ট করা লাগবে? এই যে সোডিয়াম থেকে লাইন টেনে দিলে বুঝবা যে জিনিসটা গেছে কোথায়। দাঁড়াও, এই যে বস্তুটা এখানে বোঝা যাচ্ছে এবার, যে সোডিয়ামের চেয়েও কিন্তু অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কেন বেশি? কারণ আকারটা ছোট। বুঝছো বন্ধুরা? বোঝা না? এবং সোডিয়ামের জন্য ইলেকট্রন ছাড়াটা খুবই উৎসাহের একটা ব্যাপার। ও যদি একটা ইলেকট্রন মাত্র ছাড়তে পারে তাহলে কিন্তু ওর আকার হঠাৎ করে বেশ কমে আসে। বোঝা নাই? পুরা শক্তি স্তর গায়েব হয়ে যায়। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না আসলে। আচ্ছা, এই জিনিসটা আমি ওই ইংলিশ ভার্সনের ক্লাসে কেবল ওদেরকে আমি ইয়া করে দেখাইছি,
সো তোমাদেরকে একটু দেখাই তাহলে কেমন হয়ে যায়। এবং ওইটা করতে যায় ওদের ক্লাসে খুব মজা হয়েছে, একটা অদ্ভুত ব্যাপার, তোমরা যেটা আমার কথা বিশ্বাস করো না, সেটা হচ্ছে আমি গুগল করে যখন ওদেরকে আমি দেখাইতে গেছি যে গ্রাফটা আসলে এইরকম, মানে ওরা বিশ্বাস করতেছিল না যে আসলে, হ্যাঁ কি লাইট এই অনেক যে বেশি, সেটা দেখা যাচ্ছে না বল। সমস্যা নেই, এখনই দেখা যাবে। ও একটু এক্সপোজার কমায় দেন তবে। এই যে আয়নাইজেশন পটেনশিয়াল অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, মানে কেবল সার্চ দিছি তো এখনো আছে। আচ্ছা এইখানে দেখো ভ্যালুগুলো তো লেখাই আছে। এই যে সোডিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের চেয়ে আবার ম্যাগনেসিয়ামের বেশি, তারপরে সিলিকন। সিলিকন আমার লাগবে না, আমার লাগবে গ্রুপ 1 2 3। সো ইমেজে গেলে আমি প্রথমে করছিলাম কি জানিস, ওদের ক্লাসে এই স্লাইডটা নিয়েছিলাম, মানে এই ইমেজটা কপি করে নিয়ে গেছিলাম, ঠিক আছে। এখন তোরা কি বুঝতে পারতেছিস এই ইমেজটা যে ভুল? অ্যালুমিনিয়াম নিচে এসে অথচ আমি পরে দেখলাম যে কি রে অন্য কোনো গ্রাফ আঁকছে নাকি, না তাও না, তারা অ্যাটমিক নাম্বার ভার্সেস আয়োনাইজেশন এনার্জির গ্রাফ আঁকছে। বাট কোন ওয়েবসাইটে কি homework.study.com, তোমরা অনেক সময় এইসব ওয়েবসাইটে পাওয়ার জিনিস নিয়ে আমাদের কাছে ইনবক্স করো আর বলো যে বলতে এটা ব্যাখ্যা কর, এটা ইন্টারনেটে পাইছি, এটা সঠিক, তুই এটা বল। আরে ভাই অধিকাংশ জিনিস আবল তাবল। সো যাই হোক, মানে যা কিছু ইন্টারনেটে পাও সব কিছু বিশ্বাস করো না, এই আর কি। পরে আমি এই ছবিটা দেখলাম যে এটা ঠিক আছে, এটা পরে ডাউনলোড করে দেখাইছি। সো তোমাদেরকে ওইটা দেখাই, এটা জানি কিভাবে ডাউনলোড করে, না তাও একটু রাইখা দিই স্লাইডে, কাজে লাগবে আর কি। আর আমার এটা নেওয়ার কথা, এই মহসিন আর মাহির একটু মনে করে দিস তো, এটা স্লাইডে অ্যাড করার কথা ভুলে গেছিলাম আর কি। ওকে এখানে অ্যাড করে দেই, কোথায় পেস্ট করলাম বুঝলো না কি রে, না গেল। আচ্ছা দাঁড়াও, এটা ডাউনলোড করা লাগবে, বুঝছি। সেভ ইমেজেস, ডাউনলোড, সেভ। কেমনে জানি কপি করে, ওই সময় তো হইলো, এখন জানি আর হইতেছে না। এই হইছে এবার, ওকে এটা থাকুক এখানে। আচ্ছা সো আমি যেটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দিয়ে দেখাইলাম, তোমরা মনে হয় বুঝো নাই, ওই একই ঘটনা গ্রুপ ওয়াইজ বলা যাবে, মানে গ্রুপ 1 এ 2 এ 3 এর ক্ষেত্রেও একই ঘটনাই দেখা যাবে, বুঝছেন কি? বোঝা না? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে তারপরে চলেন এই প্রশ্নটার উত্তর দেন। নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি আরো কত আছে এখন? তাত্ত্বিকভাবে অসীম। 800। কত হবে? মানে বেশি হবে, বেশি হবে। আয়নীকরণ শক্তি থিওরিটিক্যালি অসীম। অনেক বেশি হবে। বেশি না কম হবে তাই বল? বেশি হবে, অসীম বেশি হবে, বেশি হবে। আচ্ছা কে জানি কয়েকজন দেখলাম যে ওদের বন্ধুদের নাম বলে জিকির করতেছে, ওয়াসিম ওয়াসিম, কেউ বলে জয়সিম জয়সিম। যে কোনো একটা পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় আছে বলেন তো আমাকে একটু? গ্রুপ 80 সবচেয়ে কি ডান পাশে আছে না? সো বলো যে কোনো একটা পর্যায়ে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তির মান কার হবে? এই ভদ্রলোকদেরই তো হবে, সরি ভদ্র মহিলাদের তো হবে নাকি? জি ভাই। ওকে বুঝলাম, এইটুকু বুঝলেই হবে যে পর্যায় সারণীর সবচেয়ে ডানের গ্রুপের মৌল যেহেতু, তাহলে তাদের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে তাদের আয়নীকরণ শক্তির মান এত বেশি হওয়ার কতগুলা কারণ আছে, স্পেসিফিক কতগুলা কারণ, সেই কারণগুলা কি তোমাদের এখন একটু আমাকে বলা লাগবে। সেই কারণটা কি বলো? সাইজ ছোট অনেক। আচ্ছা আমি একটু লিখি। সাইজ সাইজ ছোট বললো না প্লিজ, বলবা পারমাণবিক ব্যাসার্ধ কম, কি সব বলে। আচ্ছা প্রথম কারণ রিজন 1 বলো। অষ্টপূর্ণ রিজম হয়ে গেছে, পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কম। রেডিয়াস। আচ্ছা তাহলে ব্যাসার্ধ কম, ব্যাসার্ধ কম। রিজন 2 কি? অষ্টকপূর্ণ। অষ্টপূর্ণ শাবাশ, ইলেকট্রনিক অষ্টকপূর্ণ অর্থাৎ কি বলেন তো? স্টেবল স্টেবল ইলেকট্রনিক কি কনফিগারেশন। আমি আর পুরোপুরি লিখলাম না, বুঝে নিস। আচ্ছা 3 নাম্বার কারণ কি হইতে পারে বলো তো? রিজন 3, রিজন 3 বলা যাইতে পারে সকল ইলেকট্রন কি জানো? পেয়ার্ড, পেয়ার্ড, সব জোড় বাঁধা, একটা সিঙ্গেল ইলেকট্রনও নাই যেটা আনপেয়ার্ড ছাড়া ছাড়া। তোমরা বোঝো নাই আমার কথা সান্দুরা, বুঝেছো? আচ্ছা সো এখন ব্যাপারটা হচ্ছে, এর মধ্যেই থাকে। জোরে বল কি? রিজন
3 তো আলাদাভাবে না লিখে রিজন 2 কোনো সমস্যা নেই। হ্যাঁ, রিজন 2 এর মধ্যে বেসিক্যালি রিজন 3 চলে আসে, বাট তারপর আলাদা করে লিখলাম কেন, পেয়ার্ড এর আইডিয়াটা তোমাদের মাথায় আমি ঢুকাইতে যাচ্ছি ভালো করে। আচ্ছা, সো এবার আসো এদের ভ্যালু আসলে আমরা কত দিব? বলো। বলছি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ভিতর কোনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে মানে সাধারণত? আচ্ছা, আসবো একটু পরে আসবো। আগে বলো আমাকে এদের আয়নীকরণ শক্তির মান কত? আসবো, পরে আসবো, ওটাতে পরে ইস্যু। আগে বলো এটার এদের আয়নীকরণ শক্তির মান আমরা থিওরিটিক্যালি কত ধরে নিব জানো? 0 ধরে নিব। 0 কেন? 0 কেন? 1 কেন? হায় হায়, এর গাধার দল, এ তো ইনফিনিটি ধরা লাগবে। এ বোঝা না, দূর বাবারে। ওকে কতখানি তাপ শক্তি দিলে ও ইলেকট্রন ছাড়তে চাবে আমাকে একটু বলতো বাবা, বলেন। জানি না তো। আহা, অন্য একটা মৌলের সাথে তুলনা করো না, জানো না মানে কি? অন্য একটা মৌলকে যতখানি তাপ দেয়া লাগে ওকে কি তার চেয়ে বেশি দেয়া লাগবে না কম দেয়া লাগবে, এটা বলো। আরে ভয়াবহ রকমের বেশি। এইটুকু বুঝতে না পারলে তো তুমি কেমিস্ট্রি বুঝতেছো না। মানে অন্য যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস ওর চেয়ে অনেক কম স্থিতিশীল, 1। 2 হচ্ছে অন্য যে কোনো মৌলই ওদের চেয়ে আকারে বড়। তাহলে ডেফিনেটলি ওর ক্ষেত্রে তাপ শক্তির পরিমাণ যেটা আমার সাপ্লাই করা লাগবে সেটা কি লাগবে বলেন? অনেক বেশি লাগবে। এই অনেক বেশিটাকে আমরা গাণিতিকভাবে বলি যেটা, তোর জানা লাগবে না বললাম তো, এক্সাক্ট ডেটা নিয়ে কোন বোকারা কথা বলে। বাট ইফ ইউ কম্পেয়ার অন্যদের তুলনায় ওর ক্ষেত্রে দেখা যাবে এত বেশি শক্তি লাগে যেটাকে তাত্ত্বিকভাবে আমরা বলে থাকি অসীম পরিমাণে শক্তি লাগবে। বোঝো নাই? তোমারে ধরো রকেট ইঞ্জিনে আর্গন ইউজ করে। আরে সে আর্গন ইউজ করলো, আর্গনের তো কোনো যৌগ ইউজ করে না। রকেট ইঞ্জিনে কি কাজে আর্গন ইউজ করে এটা তো আমার জানা লাগবে। আমরা তো ওয়েল্ডিং করার সময় আর্গন ইউজ করি, এটা জানো? সিম্পল ওয়েল্ডিং, জাহাজের ওয়েল্ডিং করার সময় আর্গন ইউজ করে। কেন করে জানো? আর্গন ইউজ করে মানে তো এই না যে ও এমন কোনো কাহিনী করে বসছে, স্পেসিফিক রিজনটা জানা লাগবে। বলেন তো ওয়েল্ডিং এর সময় কেন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে জানেন? কাটার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? শক্ত করার জন্য নাকি? মানে কাটার ক্ষেত্রে দুর্ঘটনায় আছে। অতিরিক্ত তাপ দেওয়ার পরে ওটা যাতে না গলে দুর্ঘটনায় আছে। কাহিনীটা হয় কি আমাকে একটু বলো তো, লোহার সাথে পানির বিক্রিয়ায়, পানি আর অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয় জানো? শিখছো? মরিচা তৈরি হয়। আচ্ছা, এখন যখন তুমি দুইটা ধাতু লোহা গায়ে গায়ে লাগায় ওয়েল্ডিং করার চেষ্টা করতেছো, ওয়েল্ডিং এর ফলে কি এক্সট্রিম হিট তৈরি হয় না? তাপের ঠেলায় লোহা গইলা জোড়া লাগা শুরু করতেছে, বুঝোস? আর বাতাসে তো প্রচুর জলীয় বাষ্প আছে, অক্সিজেনের তো অভাব নাই মাশাআল্লাহ। তাহলে এখন তুই অত হিট দিতেছিস আর পরিবেশে অলরেডি রেডিলি আমার অ্যাভেলেবল কি জলীয় বাষ্প এবং অক্সিজেন। তোমরা বুঝতেছো না, জায়গায় বসে মরিচা তৈরি হচ্ছে। এবং এই মরিচাটা কোথায় তৈরি হচ্ছে জানো? ওই দুইটা লোহার জয়েন্টের ভিতরে ভিতরে। এরা বোঝে না গরু ছাগলের দল। বুঝতে পারছি। জয়েন্টটা স্ট্রং বুঝোসই নাই এখনো। আরে না, ধর তোর লোহায় মরিচা পড়ে না, আমাদের জানালার গ্রিলে মরিচা পড়ে না? পড়ে তো। এটা ডেঞ্জারাস কিছু না। বাইরে মরিচা পড়ে, আমি চোখে দেখতে পারি। আব্বু ঈদের আগে রং কিনে এনে দেয়, বলে শিরিষ কাগজ দিয়ে গইছা মরিচা ফালাই দিয়ে রং কর, হয়ে যায়, শেষ। আর এই মরিচাটা পড়ে হচ্ছে দুইটা জয়েন্টের ভিতরে। এইবার কি হবে জানিস? তুই কোনোদিন জানতেই পারবি না যে ওর ভিতরে কি ঘুণে ধরছে, কি ঘটনা ঘটছে। এবং মরিচা প্রোপাগেট করে, দেখছো না? ছড়ায়, এক জায়গায় মরিচা ধরলো এটা ছড়ায়। ওর যে মরিচাটার প্রোপাগেশন হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে? ইনসাইড আউট। তুমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দেখবা তোমার $1 মিলিয়ন বিজনেস, তোমার এই জাহাজটা হঠাৎ সমুদ্রের মাঝপথে যাও, একদিন করাত করে ফাইটে সুইটে নাই হয়ে গেছে। তোমার ক্যাপ্টেন এরকম দূরবীন দিয়ে দেখতেছিল দূরে কোন জাহাজ আছে, কারা কারা আছে, হঠাৎ দেখবে পানির মধ্যে, কি রে ভাই কি হলো, জাহাজ ফাটি গেছে। সো এই ওয়েল্ডিং, স্পেশাল টাইপের ওয়েল্ডিং, এগুলা আমরা খুবই সেন্সিটিভলি করি। এটা করার জন্য ওয়েল্ডিং টর্চের মাথায় আর একটা গ্যাস পাইপ থাকে, ওই গ্যাস পাইপ দিয়ে সজোরে তোমার নিষ্ক্রিয় গ্যাস মারা হয়, নিষ্ক্রিয় গ্যাস ফ্লো করানো হয়। তাহলে কি হয়? ওই ইনার্ট গ্যাসের ঠেলায় বাতাস, জলীয় বাষ্প সব দূরে সরে যায়। সো ওইখানে নিষ্ক্রিয় একটা পরিবেশ তৈরি হয়। যতই হিট দাও কোনো লাভ নাই, লোহায় তো আর মরিচা পড়তেছে না। কেউ বোঝা না, ইন্টারনাল রাস্ট বলে এটাকে, গুগল সার্চ দিয়ে দেখো, বুঝছো? বুঝতে পারছি। সো কোন এক জায়গায় রকেটে নিষ্ক্রিয় গ্যাস ইউজ করে, হ্যাঁ জিনিসটার নাম কি? আয়োনাইজ করে দেখতে বলার এরকম কিছু।
আচ্ছা, সে রকেটে একটা কাজে লাগায়, এরকম প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ারিং পারপাস ডিফারেন্ট থাকে। সো তুমি নিশ্চয়ই গ্যাস রকেটে ইউজ করে শুনেই চেঁচামেচি করতে পারবা না যে তাহলে ওর আয়নীকরণ শক্তি এত বেশি কেন কম কেন, ওটার সাথে রিলেশন নাই। প্রত্যেকটা জায়গার ইঞ্জিনিয়ারিং পারপাস ডিফারেন্ট থাকে, ঠিক আছে? সো এখন শোনো, এটার ভ্যালু কেন ইনফিনিটি ধরছি আপনারা কি বুঝছেন? বোঝা নাই? জি, অন্যদের সাথে অনেক বেশি, অন্যদের তুলনায় অনেক বেশি। আচ্ছা, তোদেরকে আরেকটা মানে পয়েন্ট বলি আর কি। ধর ব্যাপারটা এরকম, তোর কোন একটা বন্ধুকে নিয়ে কোন একটা কাজে যাওয়া লাগবে, তো তাকে একটু কনভিন্স করতে হয় না যে দোস্ত আমার সাথে একটু চল। তো কারো কারো ক্ষেত্রে হয়তোবা তুই তাকে 5 টাকার নাস্তা করাইলে তোর সাথে যাইতে চাবে, কাউকে হয়তোবা 15 টাকার নাস্তা খাওয়াইতে হবে, কাউকে 30 টাকার ভালো কেক কিনে খাওয়াইতে হবে, তা নাহলে তোর সাথে যাবে না। কারো কারো ক্ষেত্রে খেয়াল করছিস, আমি যদি বলি যে তুই ওকে সাথে নিয়ে যাস, তুই বলিস যে ভাই এটা সম্ভব না। খেয়াল করছিস? তাহলে আসলে কি ওকে নিয়ে যাওয়া সম্ভব না? আনসার হচ্ছে সম্ভব, কিন্তু ওকে যে পরিমাণে বেশি খাওয়াইতে হবে, হয়তো ওর একটা জিন্সের প্যান্ট কিনে দেওয়া লাগবে 700 টাকা দিয়ে। অন্যদের সাথে তুলনা করে এবার, কারো ক্ষেত্রে 20-30 টাকা নাস্তা খাওয়াইলে বন্ধু তোর সাথে চেলচালায় যাচ্ছে, আর ওর 700 টাকার একটা জিন্সের প্যান্ট কিনে দিলে তারপরে যেতে যাচ্ছে। তাহলে বুঝোস ওর ক্ষেত্রে আমরা কি বলবো? ওরে ভাই, ওরে নেওয়াই যাবে না। দ্যাটস হোয়াট ইউ কল ইনফিনিটি, আউট অফ অল লিমিট। বুঝছেন কি? আবারও বলছি, এদের ভ্যালু কিন্তু আছে, বই খুঁজলেই তোমরা পাবা যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আয়নীকরণ শক্তি কত, এক্সাক্ট ডেটা আছে। বাট থিওরিটিক্যালি আমরা এটাকে বলি ইনফিনিটি। প্রায় এমসিকিউতে আসে ভর্তি পরীক্ষায় যে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান কত, জাস্ট অসীম, সহজ কথা। ওকে, সো এরপরে চলেন। ভাইয়া, ম্যাগনেসিয়ামের থেকে কি ওই সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি? কথাটা বুঝি না, আর একবার একটু বলো। মানে ম্যাগনেসিয়ামের থেকে সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি কি? মানে একটু তা তো আমি জানি না, একটু বেশি আছে। এক্সাক্ট মান বা গ্রাফ দেখলে বুঝতে পারবে। ম্যাগনেসিয়াম হচ্ছে সিলিকনের, হ্যাঁ হওয়া তো স্বাভাবিক না, হালকা একটু বেশি। এই যে, আর আচ্ছা এই গ্রাফটা কিন্তু ব্যাকা, বুঝছো? ছবি তোলা হয়েছে ব্যাকা, তো সো এটার সাথে ওইভাবে কম্পেয়ার করিও না আর কি। এই যে মোটামুটি দুটো সিলিকনের পেয়ার নাই তো, ইলেকট্রন পেয়ার। আচ্ছা, এটার এক্সাক্ট ডেটা দেখে বলা ভালো। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের লাইন, সিলিকনেরটা একটু উপরে, তবে আরো উপরে হওয়ার কথা। মানে এখানে ছবিটাই কিন্তু ব্যাকা, তোমরা কি টের পাচ্ছ? ছবিটা ব্যাকা। সো এটা দেখার দরকার নাই, বেটার যে তোমরা একটু ওই গুগল থেকে ডেটা নাও, বা বইয়ের মধ্যে আছে। আমি এখানে দেখাবো না আজকে, হয়তো দেখানোর সময় মনে, এই জন্য কিছু বলতেছি না। কি হইতেছে এটা? বোর্ডটা একটু হ্যাং করতেছে ভাই, এটা একটু র্যাম ক্লিন করা লাগবে, বুঝছেন? দেখেন যায় না। ওকে, তারপরে চলো পরের প্রশ্ন কি আছে। এই যে দেখো, একটা মজার জিনিস খেয়াল করেছো? একটু খেয়াল করো, এখানে কি আছে? তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে নাকি? দেখেন তো, স্পাইক গুলো একটু খেয়াল করেন। এইটা কে? রেডন। নিষ্ক্রিয়। এটা কে? এটা কে? আর্গন। মজা। যে কোনো পর্যায়ে সবচেয়ে উঁচায় যে অবস্থিত কার্মাইক, যে কোনো পর্যায়ে সবচেয়ে উঁচুতে যে অবস্থিত আয়নীকরণ শক্তির মানে, সে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো, ঠিক আছে? এবং এইখানে আরো একটা মজার ব্যাপার খেয়াল করার মতো, তোমরা একটু লক্ষ্য করো তো, এদের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা দেখতেছো চেও এরকম নেমে গেছে। কেন এরকম? কেন এরকম? আকার বড়। উপর থেকে যত নিচে যাচ্ছ তত কি হচ্ছে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর আকার কি হচ্ছে? বড় হচ্ছে। সো এটা তো স্বাভাবিক গ্রুপের ট্রেন্ড ফলো করতেছে। আকার যত বড় হচ্ছে, আয়নীকরণ শক্তির মান কি তত কমে যাচ্ছে। বুঝতে পারছেন কি আপনারা? বুঝে না? আচ্ছা, এইবার আসো, এই প্রশ্নটার উত্তর দাও দেখি, তোমাদের খুব ভালো লাগবে। সার্বিক বিবেচনায়, মানে কনসিডারিং এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ, সর্বোচ্চ আয়নীকরণ বিভবের মান কোন মৌলের? কোন মৌলের আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি হবে বলেন? কোন গাধা কয় অর্গানেসন? আচ্ছা, আমাকে একটু বলো। আরে ভাই, বোর্ডটা এমনি হ্যাং করলে কেমনে ক্লাস নেই বলেন? দেখেন কিচ্ছু করা যাচ্ছে না, লেখা যাচ্ছে, সরি। আচ্ছা, তোরা একটু আমাকে বলতো বাবা, বামের দিকে আয়নীকরণ শক্তি বেশি হবে নাকি ডানের দিকে আসলে আয়নীকরণ শক্তি বেশি হবে?
ডানের দিকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বেশি হবে। ওকে, সো বিসমিল্লাহ, এইবার হইছে। দেখো, ডান পাশে যত পারা যায় চলে যাব, যত দূর চোখ যায়। চলেন আপনাদেরকে নিয়ে বেড়ায় আসি। একদম ডান পাশে গেলাম, এই যে এই জায়গাটায়। এবার বলো, যত উপরে যাওয়া যাবে তত আয়নীকরণ শক্তি কি বাড়বে নাকি কমবে? কমবে। রেডিয়াস কমবে অর্থাৎ বাড়বে। পড়ে গেলে বাড়বে। সারা রাত রামায়ণ পড়ে সকালে সীতাকার বাপ না, বুঝে বল উপরে গেলে কি হবে? বাড়বে। আমরা তো ওইটাই চাই, সবচেয়ে বেশি কার? তাহলে সবচেয়ে ডানে এসে সবচেয়ে উপরে যাব। কাকে পেলে বাবা? কাকে? হ্যাঁ, তুমি পেলে হিলিয়ামকে, পাহাড়িয়াম, হিলিয়াম, বুঝেছো? এই যে হিলিয়ামকে, এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। অথচ এই তোমাদেরই বইতে সারাটা জীবন শিখাইছে কি বলেন তো, হিলিয়ামের চুল দুইটা, হিলিয়ামের মাথায় চুল কটা? দুইটা না? সেই চুল দুইটা সহজেই ন্যাড়া করে দিয়ে আমরা কি বানাইতে পারি বলো তো চান্দু? আলফা কণা। কি তামাশা ভাই, এটা কি হয় আসলে এত সহজ? সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তিওয়ালা মৌল হচ্ছে হিলিয়াম, যার কাছ থেকে একটা সিঙ্গেল ইলেকট্রন বাইর করতে তো জমি জমা যা আছে সব বেঁচে দেওয়া লাগবে, এমন একটা সিচুয়েশন। অথচ তুই বলতেছিস একটা পরমাণু থেকে আলফা কণা থরে থরে বেরোইতেছে, আলফা কণা কি? এই যে হিলিয়াম নিউক্লিয়াস। আরে বলো, তোর বলার দরকারটা কি হবে? এটা বলার মানেই হচ্ছে তুমি আয়নীকরণ শক্তি তো দূরে থাক, সিম্পল কেমিস্ট্রির কোনো কনসেপ্ট বুঝো না, যে ইলেকট্রন তাড়ানো এত সহজ না। তোমরা কি বুঝছো আমার কথা? আসলে প্লিজ ওই বোকামিটা কইরেন না। আর এই ভুলটা শুধু যে আমাদের বইতে করে তা না, এই ভুলটা আন্তর্জাতিক ভুল, ট্রাস্ট মি। এখন তুমি বলতে পারো আরিফ ভাই আপনি কি এত জ্ঞানী হয়ে গেছেন যে আপনিই বলতেছেন আর কেউ বলে না? কসম খোদার ভাই, এই বুঝটা আমার নিজে থেকে আসছে, আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে দিছে। আমার কোনো একদিন পড়তে যায় মনে হয়েছে এটা কেন বলে হিলিয়াম নিউক্লিয়াস, এটা বলাটাই তো অদ্ভুত একটা ব্যাপার, এটা তো বলা উচিত না। মানে কসম বলতেছে, আমি কোথাও কারো কাছে পড়ে দেখে এসে বলতেছি না। এবং তোর কাছে মনে হইতে পারে লোকটা অনেক দুঃসাহসী, অথবা মনে হইতে পারে বেকুব, আমি যে কোনো একটাই হইতে পারি। যে আসলেই আন্তর্জাতিকভাবে তুই জাস্ট গুগল সার্চ দিলে তুই ওইটাই পাবি, ডাই পজিটিভ হিলিয়াম নিউক্লিয়াস, সবাই বলে, ইভেন উইকিপিডিয়ায় লেখা আছে। বাট আমার কথা যেভাবে বলাটা ঠিক না। অ্যান্ড আই এম ট্রাইং টু সে তোমারও এতটা সাহসী হওয়া উচিত। ব্যাপার না কোন দুনিয়া কে কি বলে, মানে তোমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই বলা উচিত, বুঝেছো? চলো পড়ালেখা করি। আচ্ছা, সো দুনিয়া ভুল হইলো, সঠিকটাই সঠিক। ভাই একটা জিনিস বোঝ, আগে কোনো এক সময় এই বাংলাদেশের বুক থেকে এমন বড় বড় বিজ্ঞানীরা বেরোইছে। আচ্ছা ধর তুই আইনস্টাইনের কথাই চিন্তা কর না, সেও কোনো একদিন তো বলছিল প্রথম যে টাইম চেঞ্জ হয়, ভর বেড়ে যায়, দৈর্ঘ্য ছোট হয়ে যায়। মানুষ তারা পাগল বলছে না? কোন লেভেলের লোকজনরা পাগল বলছে বুঝোস? মানে লিটারালি ফিজিসিস্টরা বলছে, কত বড় বড় ফিজিসিস্টরা বলছে। বাট সে পাগল নাম ডাক শুনছে, গালি খাইছে, বাট সে তার আন্দোলন চালায় গেছে। যে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা এরকম, বহু বছর পরে তারপর টের পেয়েছে এই লোকটা সঠিক বলছিল। সো ব্যাপারটা এরকম, তুমি যদি অতটুকু সাহস না রাখো, তুমি কিসের বিজ্ঞানী হবা, কি ছাতু হবা? তুমি ওই আব্বু আম্মু স্বপ্নই পূরণ করবা। আর আব্বু আম্মু স্বপ্ন আমাদেরকে নিয়ে কতদূর আমি জানি, আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে, আমার বাচ্চাটা ডাক্তার হবে, তারপরে কি করবে? ওটা চাকর হবে। ও সিম্পলি একটা চাকর হবে, ও আর একজনের অফিসে যে একটা চাকরি করবে, ওর নিজস্ব কোনো চিন্তা ক্ষমতা কাজ করে না। সো ব্যবসায়ী হইলেও যে তোমার চিন্তা ক্ষমতা কাজ করবে তা না। ব্যাপারটা হচ্ছে ওই চিন্তা ক্ষমতা কাজ করানোর ব্যবস্থা করো, সাহস গ্রো করো। যদি তোমার কথা সঠিক বলে মনে হয় তোমার নিজের কাছে, নতুন আইডিয়া হয়, বলতে ভয় পাও না প্লিজ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। অনেক মোটিভেশন দিছি, অনেক জ্ঞান দিছি। আগামী দিন আমরা এই অল্প কয়েকটা স্লাইড আছে দেখে ফেলবো। এই যে এখানেও সব আয়নীকরণ বিভবের মান লেখা আছে, আমি আজকে দেখাচ্ছি না, বই থেকে দেখো আর কি। সো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ 20 তারিখে। টাটা। একটা প্রশ্ন ছিল, বলো। অ্যালুমিনিয়ামের চেয়ে গ্যালিয়ামের ব্যাসার্ধ মানে অ্যাটমিক রেডিয়াস কম কেন? আপনার স্লাইডেই দেখছি। কোথায়, কবে? মানে ওই একটা কি বলে চার্টের মতো দিছিল না, ওইখানে দেখছি যে অ্যালুমিনিয়ামের চেয়ে গ্যালিয়ামের রেডিয়াস কম। এটা হওয়ার কথা না, আমাদের টাইপিং এ ভুল হইতে পারে, আমাদের লিখতে ভুল হইতে পারে। এটা ইউজুয়ালি হওয়ার কথা না, যদি না ব্যতিক্রম কোনো ঘটনা ঘটে। আমার জানা মতো তো ঘটে না, দেখতে হবে তারপরে। একটু গ্রুপে আলোচনা করো। আচ্ছা একটু ক্রস চেক করে দেখিস, দেখে আমাকে তারপরে জানাইস। মানে এরকম হওয়ার কথা না আর কি, ঠিক আছে? মানে আমি যতদূর জানি, বলা যায় না, ঠিক আছে? ওকে। আর আরেকটা ছোট্ট আলোচনা একটু শোনো, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা তো এখন 9:30 হয়। যদি ক্লাসটা আমরা 9টার দিকে আগায় নিয়ে আসি কোনো সমস্যা? তাহলে আর একটু লম্বা করে পড়া যায় যদি কখনো লাগে আর কি।
ভালো হবে তাহলে। আরো ভালো হবে। মানে এই যে 11টা বাজে যায় তো অনেকেই ত্রাহি ত্রাহি করে, ক্লাসে পোলাপেন কমতে থাকে, এই জন্য জি, ওই বলতেছি আর রাত কি। বড় হয়ে গেছে তো ভাই। আচ্ছা তাহলে আমাকে আগে একটু মনে করে দিস, এটা ভালো হবে। হ্যাঁ মুহসিন আর মাহির, যে ভাই এই কাজটা করতে হবে আর কি। ঠিক আছে, ওকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ 20 তারিখে। থোরিয়ামকে কেন এফ ব্লক বলে? এই থোরিয়ামের আলোচনা করব তো, টেনশন নাই, বলছি না এদের ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো পরে, জিতে গেছে। বলবো এটা নিয়ে আলোচনা করবো বাবা। আল্লাহ হাফেজ, টাটা টাটা, ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই আপনি একটু আগে মানে চাল রান্নার একটা উদাহরণ দিয়েছিলেন, মানে বলছিলেন যে যখন মানে পানি শেষ হয়ে যায়, মানে মানে ভাতের শেষ নিচের দিকে যে কণাটুকু থাকে পার্টিকেলস, ওগুলো আর উপরে উঠে আসতে পারে না, মানে কেন হয়? মানে বুঝিনি এটা। ফ্লুইডিটি, প্রবাহ ধর্ম থাকে না, পানিটাই তো ফ্লুইডিটি তৈরি করতেছে। আচ্ছা চাল কি হ্যাঁ। ফ্লুইড নাকি সলিড? সলিড। সলিড, তো সলিডের মধ্যে ফ্লুইডিটি আনার জন্য আমাদের ফ্লুইড লাগবে, ওই জন্যই তো আমরা পানি দিই। পানি তা নাহলে দিতাম না তো, সত্যি কথা পানি দিতাম না। হিট দিয়েই যদি শুধুমাত্র চালের পরিবর্তন করা যাইতো তাহলে আর পানি দেওয়া লাগতো না, পানি দেই আমরা ফ্লুইডিটি ক্রিয়েট করার জন্য। আমার কথা কি বুঝছো? হিটটা জায়গা থেকে যেতে পারে না, নিচের দিকে হিট বেশি। হ্যাঁ ওই এক জায়গায় আটকে যায়, ওইখানে নড়াচড়া করতেছে কিন্তু নড়তে মানে সরে যেতে পারতেছে না আর কি, বুঝছো? হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, বলো। এই যে তড়িৎ ঋণাত্মকতা আমরা কার সাপেক্ষে হিসাব করি আর ওইটার কোনো একক ব্যবহার করে না কেন? কারো সাপেক্ষে হিসাব করি না, যার যার নিজের। আচ্ছা ওইটার একটা সূত্র আছে, ওইটা আমরা এই অধ্যায়ে দেখবো। পলিং স্কেলে একটা ফর্মুলা আছে আর কি, একটা এম্পিরিক্যাল ফর্মুলা, ওইটার মধ্যে আমরা আছে তাহলে ভাইয়া, ওইটার একক। তাহলে তো এককও থাকার কথা না, যেহেতু আরে পাগল, আন্দাজ এগুলো বলার দরকার আছে, আমি বললাম না এটা আলোচনা যখন করবো তখন জানতে পারবি। অপেক্ষা করে না, পুরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে 2-3টা ক্লাস যাবে, টেনশন নাই। আল্লাহ হাফেজ, ওকে ওকে। ভাইয়া বল বাবা। অপূর্ব ভাইয়ের খবর কি ভাইয়া? আছে, সবাই ভালো আছে। হ্যাঁ বল। আবার নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসবো। হ্যাঁ বল, ভাইয়া করতেছিস মারিয়া, বলবি তো। সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডকে যখন ভাঙা হয় তখন এই তো মানে দুইটা হাইড্রোজেন প্রোটন দান করে আর কি, 2s+ আর SO4 2-। তখন হচ্ছে গিয়ে মানে আমরা কি এই H2O মানে পানিকে কি এভাবে, পানি তো ভাঙলেই তা হয় S+ আর OS-। তা আমরা কি এভাবে করতে পারি না? মানে পানি কি এভাবে ভাঙা যায় না? যদি আমরা ওই সালফিউরিক অ্যাসিডের মতো ভাঙি, এই S2s+ ও 2- এভাবে কি হয়? কেন হয় না? আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে যে কেউ ভাঙে কি একা একা নাকি অন্য কারো উপস্থিতিতে অন্য কোনো উদ্দেশ্যে, বলো। মানে মন চাইলো ভেঙে গেল, ব্যাপারটা কি এরকম না? কোন একটা উদ্দেশ্য নিয়ে, কোন একটা স্পেসিফিক রিয়াকশন করার উদ্দেশ্য নিয়ে ভাঙে। সো ব্যাপারটা হচ্ছে এই যে পানির গঠনটা যদি লক্ষ্য করো তাহলে টের পাবা, এই অক্সিজেন হইতেছে ফাজিল, তার প্রচুর লোভ ইলেকট্রনের প্রতি। সো সে যখন এই ইলেকট্রন দুইটাকে টেনে ধরে, বুঝছো, সে যখন টেনে ধরে তখন এই হাইড্রোজেনটা মন খারাপ করে বের হয়ে চলে যায়, তার কিছু নাই। এটাকে আমরা বলি হচ্ছে H+। একটা ইলেকট্রন হারাইছে, ওই ইলেকট্রনটা গেইন করছে কে? এই দুষ্টু বেটি। এই দুষ্টু বেটি গেইন করার ফলে তার মাথার উপরে চার্জ হয়েছে কি বলেন তো? মাইনাস। এটাকে আমরা বলি হাইড্রোক্সিল আয়ন। এখন ধরো এই কাণ্ডটা যদি সে এই পাশ থেকেও করতো, এই কাছ থেকে ইলেকট্রন যদি টেনে ধরে রাখতো, তখন এই হাইড্রোজেনটাও কি হয়ে যেত বলেন তো? H+ হয়ে যেত, আর এই অক্সিজেনটা তখন কি হয়ে যেত? অক্সাইড আয়ন হয়ে যেত। এখন মজার ব্যাপার হচ্ছে যেটা, এই অক্সাইড আয়নে পরিণত হওয়ার চেয়ে ওইখানে হাইড্রোজেন প্লাস যদি থেকে যাইতো, মানে হাইড্রোজেন যদি থেকে যাইতো তাহলে হাইড্রোক্সিল আয়ন থাকতো না। এই বস্তুটার মানে সাম্য বেশি মানে কেমনে বুঝাবো, মানে ওর ইলেকট্রনের হিসাব নিকাশ বেটার। কেন বেটার? যখন অক্সিজেন অক্সাইড আয়নে কনভার্ট হবে তখন বলেন তো দুনিয়ার পজিটিভ জিনিসগুলো এসে কি তারা অ্যাটাক করার একটা চান্স আছে না? তোমরা কি বুঝছো আমার কথা? সো সে যে বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রন মাইরে ধরে নিয়ে আসছে, ছিনতাই করে নিয়ে আসছে, সেই ইলেকট্রন তো আবার হুমকির মুখে পড়ে যাচ্ছে। বুঝতে পারছিস কি আমার কথা? অনেক বেশি পজিটিভ অ্যাটাক করবে আর কি। কিন্তু ওর সাথে যখন অ্যাটলিস্ট একটা পজিটিভ থাকে তখন ওর জন্য সামাল দেওয়াটা অনেক ইজি হয়। তোমরা কি বোঝো নাই আমার কথা বাবারা?
জি ভাইয়া সো একজন বলতেছে যে অ্যাটম নাকি 2D, ও বিশ্বাসই করতেছে না অ্যাটম 3D, এই যে মেসেজে সুদীপ্ত আচ্ছা, সরকার। অ্যাটম 3D হয়। সুদীপ্ত অ্যাটম সরকারকে তো আমার কাছে 3D। পাঠাও, আমি ওকে যেটা করব, ওর পিঠের উপরে এতগুলা কিল দিব, ও 3D অবজেক্ট থেকে 2D অবজেক্টে পরিণত হবে, তখনও স্বীকার করবে। রাইট, আরিফ ভাইয়ের কথাই সঠিক। ভাইয়া ডিসকাশন গ্রুপে একটা তো মেসেজ তখন তো আরো বেশি গাদ্দারামি করবে, তখন বলবে আরো আমি অনেক 2D, তো আমার গাঠনিক উপাদান 2D। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপ, তোরা একটু ঘড়ির দিকে তাকাই, অফিসের মানুষজনটা তো ছুটিও দিতে হবে, রাত কয়টা বাজছে, যা এখন যা, আল্লাহ হাফেজ, টাটা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হুম হুম হুম, ওয়ালাইকুম আসসালাম।